সিভি এবং এর পাশাপাশি কিছু আলোচনা আসবে। তো সিভি ব্যাপারে বলতে গেলে যেটা বলতে হয় আসলে যে আমি এভাবে বুঝি, সিভিটা হলো গিয়ে একটা ব্রোশিউরের মতন। একটা ক্যান্ডিডেট উনি যদি একজন প্রোডাক্ট হন তাহলে ওনার ব্রোশিউর হলো গিয়ে সিভি। কারণ সিভি ইজ এভরিথিং অ্যাবাউট অ্যাকচুয়ালি মার্কেটিং এ ক্যান্ডিডেট। সো সেই জন্য এখানে ব্রোশিউর এবং স্বাভাবিকভাবে তাহলে আমরা যদি একটা ব্রোশিউর কল্পনা করি, আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্টের ব্রোশিউর পেয়ে থাকি। পাশাপাশি আমরা যখন বাণিজ্য মেলা যাই দেখবেন যে অনেকে শখ করে অনেক রকম ব্রোশিউর কালেক্ট করে। আমরা কিন্তু ব্রোশিউর জিনিসটার সাথে অভ্যস্ত। এখন ব্রোশিউর জিনিসটা যদি দেখি, ব্রোশিউরে কি করা হয়, একটা কোম্পানি কিন্তু তার ব্যাপারে যেমন বলে, তার প্রোডাক্ট সম্পর্কে বলে, তারা আবার কাস্টমারকে আগ্রহী করে তোলার ব্যাপারে, তার ব্যাপারে সবকিছু কিন্তু সে এক পেজের একটা ডকুমেন্টের মধ্যে সে কভার করতে চেষ্টা করে। তো এইখানে দেখা যায় যে আমরা যখন কাজ খোঁজা শুরু করেছিলাম তখন একটা ব্যাপার ছিল কি, যে আমরা চেষ্টা করতাম যে সিভি কত বেশি ভারী করা যায়, কতগুলি পেজ হলে পরে এটা একটা জিনিস হবে যে আমার সিভি 7 পেজ 8 পেজ। উইথ ফুল রেসপেক্ট, দেখা যায় আমাদের মধ্যে অনেকেরই মধ্যে একটা মজা আছে যে স্কুল কলেজে থাকতে কতগুলি সাবজেক্ট ছিল যে ওই সাবজেক্টে নাকি বেশি বেশি লুজ নিলে পরে নাম্বার বেশি পাওয়া যায়। এরকম সিভির ব্যাপারটা এরকম ছিল যে সিভিও হয়তো লুজ বেশি নিলে পরে সিভিতে বেশি ইয়ে পাওয়া যায়। বাট আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে বলি, সেক্ষেত্রে দেখা যাবে যে এত বেশি কম্পিটিটিভ মার্কেট, সেই মার্কেটে কিন্তু অনেক সিভি পড়ে, অনেক সিভি পড়ে। তাহলে সেই সিভি গুলা থেকে একটা ডিফারেন্সিয়েট ক্রিয়েট করার জন্য বা নিজের সিভিটাকে আর বাকি ক্যান্ডিডেটদের মাঝখান থেকে স্ট্যান্ড আউট করার জন্য কিন্তু কিছু স্কিল বা কিছু কৌশলের আশ্রয় নিতেই হবে। তো সেক্ষেত্রে আমরা এখন যেটা করব যে আমাদের একটা প্রেজেন্টেশন আছে, আমরা প্রেজেন্টেশনটাও আমাদের ভিউয়ারদের সাথে শেয়ার করবো এবং সেটার পাশাপাশি আমরা কথা বলতে যাব, বলে যাবো। তো আমি তখন আমরা প্রেজেন্টেশনটা অন করছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে টপিকটা হলো যে হাউ টু রাইট এ উইনিং সিভি। তো অ্যাকচুয়ালি সিভি আমাকে কি উইন করবে? সিভি আমাকে একটা ইন্টারভিউ দেওয়ার সুযোগ দিয়ে দিবে, সুযোগ করে দিবে। সিভি আমাকে যে কাজটা করবে, সিভি আমাকে অন্যান্য ক্যান্ডিডেটের তুলনায় আমার যে স্কিলগুলি আছে, আমার যে যোগ্যতাগুলি আছে, সেটা আমার এমপ্লয়ারের কাছে তুলে ধরবে। তো সেক্ষেত্রে আমরা আগে বুঝতে চেষ্টা করি যে আসলে সিভিতে কি কি থাকে। আমরা যদি সরাসরি সেই আলোচনায় চলে যাই, যে সিভিতে আমরা প্রথমেই কন্ট্যাক্ট ডিটেলস এর কথাটা তুলছি। কন্ট্যাক্ট ডিটেলস এই জন্য তুলছি যে সিভি বা রিজুমে আমরা যেটাই বলি, সেই আলোচনাটা আমি কিছুক্ষণ পরে আসছি। তো দেখা যায় যে এটার লুকটা এখন সাধারণত আমার কোম্পানির একটা লেটার হেডের মতন। আগে যেরকম ছিল যে আমরা হয়তো দেখতাম যে পেজ বাড়ানোর জন্য একটা উপরে একটা কাভার পেজ দিয়ে কারিকুলাম ভাইটা অফ অমুক, এগুলো আসলে দরকার নেই। প্রথমত আমরা সবাই জানি যে এই ডকুমেন্টটা কারিকুলাম ভাইটা। তো ওই এখন হলো গিয়ে যত কম স্পেসের মধ্যে যত বেশি কমিউনিকেশন দিয়ে অ্যাট্রাকটিভ মেইন পয়েন্টগুলি দিয়ে, যেটাকে দেখেন আমরা স্ক্রিনে কোণে লিখে রেখেছি হটস্পট। আমি কিন্তু হটস্পট কথাটার মানে বুঝি আজকাল এই টেকনোলজির ইয়েতে। তো আজকের আমার সিভির মধ্যে দেখা যাবে আমার হটস্পট হলো আমার কন্ট্যাক্ট ডিটেলস। তো লেটার হেড দেখবেন যেরকম লেটার হেডে কি থাকে, কোম্পানির নাম লেখা থাকে, তারপর তার যোগাযোগের ঠিকানা, তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট এসব লেখা থাকে। আমরা এরকম উপরে হয়তো আমার নামটা লিখে তার পাশে কি করে আমাকে যোগাযোগ করা যাবে ওইভাবে তো ডিটেলস এখন দরকার নাই। যে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, আমি আগে এরকম সিভি দেখেছি 3টা ঠিকানা থাকতো, প্রেজেন্ট অ্যাড্রেস একটা, পার্মানেন্ট অ্যাড্রেস একটা, কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট অ্যাড্রেস একটা। কোনো দরকার নেই, একটা ঠিকানা দিয়ে দেন যে ঠিকানায় আপনাকে খুঁজে পাওয়া যাবে। পাশাপাশি এখানে আপনার টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, প্লাস আপনার যে ওয়েবসাইট যদি কোনো থেকে থাকে, আপনার ওয়েবসাইট অ্যাড্রেস বা আপনার সোশ্যাল মিডিয়ায় যে আপনার প্রেজেন্স, সেটা আপনার লিঙ্কডইন এর অ্যাড্রেস হতে পারে। সেই জিনিসগুলি আমরা এখানে উল্লেখ করবো। ফরম্যাটিং আলোচনাটা আসলে আমরা একটু পরে আসছি। তারপর একটা কথা আমরা লিখবো, সেটা হলো কি পার্সোনাল স্টেটমেন্ট। এই পার্সোনাল স্টেটমেন্টটা কেন দেওয়া হয়? যে দিস ইজ অ্যাবাউট ব্র্যান্ডিং আওয়ারসেলফ, আমরা নিজেদেরকে ব্র্যান্ডিং করার জন্য। আমাদের পুরো সিভিটার যে বিষয়বস্তুগুলি আমরা উল্লেখ করতে যাচ্ছি, আমরা তার একটা সার সংক্ষেপ আমরা কি করব, আমরা এই পার্সোনাল স্টেটমেন্টে নিয়ে আসবো। ইট শুড নট এক্সিড 3 to 4 লাইনস। এখানে কি থাকতে পারে, আমরা যখন ফ্রেশ গ্রাজুয়েট, আমরা এখানে কি করব, আমাদের ফ্রেশ গ্রাজুয়েশন লাইফেও কিন্তু আমাদেরকে বিবিএ জীবনে 40+ কোর্সেস বা এমবিএ তে আমাদেরকে অ্যারাউন্ড 16 to 20 কোর্সেস করতে হয়। আমরা যে জবটাতে অ্যাপ্লাই করতে যাচ্ছি, দেখা যাবে যে আমাদের পড়ালেখার মধ্যে কোনো না কোনো কোর্সেস ছিল,
সেটা আমার এই জবটার সাথে লিঙ্কড। যেরকম আমি বলি, আমি যদি আজকে ফাইন্যান্সে অ্যাপ্লাই করতে যাই, দেখা যাবে যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং কিছু কোর্স আছে যেটা ফিনান্সের জবের সাথে লিঙ্কড। আজকে যদি আমি হিউম্যান রিসোর্সে অ্যাপ্লাই করতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে হিউম্যান রিসোর্সের কিছু সাবজেক্ট, যে আমার হিউম্যান রিসোর্স, গভর্নেন্স, কম্পেনসেশন, নেগোসিয়েশন, এই কোর্সগুলি আমি যেগুলি পড়েছি সেগুলি আমার এখানে লিঙ্ক থাকবে। আমি যদি মার্কেটিং এর জব অ্যাপ্লাই করতে যাই, মার্কেটিং এবং মার্কেটিং রিলেটেড জবগুলি কিন্তু এখানে আমার কোর্সের মধ্যে আছে। প্রথমে আমি আইডেন্টিফাই করব আমি যে জবটাতে অ্যাপ্লাই করতে যাচ্ছি তার সাথে রিলেটেড আমার থিওরিটিক্যাল কোর্স কি ছিল। তার থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে মধ্যে আমার ভালো, আমি জানি কোনটা, এখানে আমার ভালো সিজিপি ছিল, এখানে আমি লিখবো যে আমি বিজনেস গ্রাজুয়েট, অথবা আমি যেই জবটার জন্য অ্যাপ্লাই করছি, ইট কুড বি জব ইন এগ্রিকালচার সেক্টর, তাহলে আপনি তো লিখবেন যে আম গ্রাজুয়েট উইথ এগ্রিকালচারাল নলেজ ব্যাকগ্রাউন্ড। সো যার যার ক্ষেত্র মতন, তো আমি যদি এখানে বিজনেস গ্রাজুয়েশনের কথা বলি যে আমি বিজনেস গ্রাজুয়েট উইথ দিস মেজর, এবং তারপর আপনি ওখানে আপনার এমপ্লয়ারকে আগ্রহী করার জন্য বলবেন যে আমার এই সাবজেক্টগুলিতে আমার সিজিপিএ ভালো ছিল। বিকজ আমি যখন একজন ফ্রেশ গ্রাজুয়েট, আমার অ্যাচিভমেন্টগুলি মূলত কিন্তু আসবে আমার শিক্ষাগত, এর পাশাপাশি আমি কিছু স্কিল অর্জন করেছি। যখনই আমরা এক্সপিরিয়েন্স হয়ে যাব তখন কিন্তু আমার অ্যাচিভমেন্টগুলি ভিন্ন হয়ে যাবে, তখন আমি পার্সোনাল স্টেটমেন্টে অন্য কিছু লিখবো। ফ্রম হিউম্যান রিসোর্স পার্সপেক্টিভ আমি হয়তো লিখবো যে আমি এতগুলি পলিসি লিখেছি, আমি এতগুলি ফিউচার লিডারশিপ ডেভেলপমেন্ট কোর্স কমপ্লিট করেছি, আমি এতগুলি সিনিয়র লেভেল রিক্রুটমেন্ট করেছি। আজকে মার্কেটিং এ যারা আছে তারা হয়তো তারা বলবে তারা এতগুলি নিউ প্রোডাক্ট লঞ্চ করেছে, তারা এতগুলি নিউ প্রোডাক্ট ডিজাইন করেছে। এটা নির্ভর করবে আমি কোন কোন কাজের ক্ষেত্রে আছি। বাট পার্সোনাল স্টেটমেন্ট হলো আজকের এই কম্পিটিশনের যুগে যখন একটা জবের জন্য 20,000 25,000 অ্যাপ্লিকেশন পড়ে থাকে, আপনার এমপ্লয়ার যাতে আপনার পুরো সিভিটা পড়তে আগ্রহী হন তা নিশ্চিত করবে আপনার এই পার্সোনাল স্টেটমেন্ট। তারপর আমরা আমাদের ক্যারিয়ার নিয়ে লিখবো। আমি এখানে একটা প্রশ্ন আসে যে ক্যারিয়ার আগে লিখবো না এডুকেশন আগে লিখবো। খুব ক্লিয়ার, আমরা যারা ফ্রেশ গ্রাজুয়েট তাদের কিন্তু ওইভাবে বলার মতো কোনো ক্যারিয়ার নাই, সো আমরা তখন এডুকেশন আগে লিখবো। কিন্তু যাদেরই কিনা এক্সপেরিয়েন্স আছে তারা আমরা আগে ক্যারিয়ার লিখবো। ক্যারিয়ার হিস্ট্রির ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা আমাদের লেটেস্ট যে জবগুলি আছে সেগুলি আমরা আগে লিখবো, এবং আস্তে আস্তে আমরা পুরোনো দিনে যাব। যেমন আমি এখন যেই জবটা করছি সেই জবটার কথা আগে লিখবো, তারপর পরবর্তী জবগুলির কথা লিখবো। এখানে একটা কথা মনে রাখতে হবে, অনেকেই দেখা যায় কি যে জবটা উল্লেখ করে পুরো জব ডেসক্রিপশনটা তুলে দেয়। তো দেখা যায় আপনার এমপ্লয় কিন্তু জানে, উনি যখন আপনার জন্য একটা সিভি চেয়েছেন কোন একটা জবের জন্য, এই জবে একজন মানুষ কি কি কাজ ইট ইজ এক্সপেক্টেড এন্ড সাপোজ টু ডু, উনি কিন্তু জানেন এটা। তো যেটা করতে হবে যেখানে বরঞ্চ আপনি লিখবেন ওই জবে আপনার অ্যাচিভমেন্ট গুলি কি কি, দেন ইট উইল মেক দ্য এমপ্লয় মোর ইন্টারেস্টেড অ্যাবাউট ইউ, যে উনি জানবেন যে আপনার দ্বারা কি কি করা সম্ভব, নট এই জবটাতে লোকের কি কি কাজ করতে হয়। কারণ একজন এমপ্লয়ার অনেক বেশি আগ্রহী হন যে আপনাকে দিয়ে কি হবে, আপনার কোম্পানিতে আপনার এই জবটাতে জব ডেসক্রিপশনে কি কি আছে সেটা তার জানার খুব একটা দরকার নেই। এবং এরপর আমরা যেটা করবো, আমরা আমাদের সাকসেস স্টোরি গুলি, অ্যাচিভমেন্ট গুলি এখানে লিখবো, যেটা আমরা বলছিলাম। এবং অ্যাচিভমেন্ট লেখার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা বুলেট পয়েন্ট দিতে চেষ্টা করব, আমরা নাম্বার উল্লেখ করতে চেষ্টা করবো, সংখ্যার মাধ্যমে আমরা কোয়ান্টিফাই করবো আমাদের অ্যাচিভমেন্ট গুলিকে। এবং এখানে অফকোর্স আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা অ্যাচিভমেন্ট গুলো এইভাবে লিখবো যে আমাদের বড় বড় অ্যাচিভমেন্ট গুলোর কথা লিখবো। আমরা কিন্তু লিখবো না কথা কথা আমি 5-এ বৃত্তি পেয়েছিলাম, এটা এটা একটা এডুকেশনের জন্য হয়তো খুব ইম্পর্টেন্ট। কখন কোনখানে যদি আপনাকে সিভি দিতে হয় যে আপনি বিজনেস গ্রাজুয়েশন ডিগ্রি পড়বেন, আপনার তার আগে কথাগুলো কি আপনাকে ইন্টারভিউ করেছে, জিজ্ঞাসা করছে আপনার স্টুডেন্ট লাইফের ব্যাপারে, তখন আপনি বলবেন আমার এসএসসি রেজাল্ট এটা ছিল, আমার এইচএসসি রেজাল্ট এটা ছিল, বা আমি 5-এ বৃত্তি পেয়েছি, 8-এ বৃত্তি পেয়েছি। বাট চাকরি পাওয়ার জন্য 5-এ বৃত্তি, 8-এ বৃত্তি খুব যদি অন্য কিছু বলার না থাকে তাহলে খুব একটা উল্লেখযোগ্য না। তার চেয়ে আমরা যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছি তারা আমরা লিখবো এখানে, আমরা যদি কোনো কস্ট সেভ করে থাকি, আমরা যদি সেলস কোনো অ্যাচিভমেন্ট থেকে থাকে, আমরা যদি নতুন কোনো আইডিয়া জেনারেট করে থাকি, আমরা যদি কোনো প্রসেস স্ট্রিমলাইন করে থাকি, তারা এটা লিখবো। আর স্টুডেন্টদের জন্য যারা ফ্রেশ গ্রাজুয়েট, আমরা এখানে বরঞ্চ লিখবো যে আমি যদি কোনো বিজনেস ফেয়ার অ্যারেঞ্জ করে থাকি, আমি যদি আজকে দেখা যায় যে আমি ডিবেট অ্যাসোসিয়েশনের সাথে জড়িত, আমি যদি তা করে থাকি, আমি যদি যেমন আমি নিজে একজন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভলান্টিয়ার, আমি সেটা বলবো। আমি বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল কমিটি মেম্বার, আমি সেটা বলবো। আপনারা এরকম যদি কোনো স্কাউটিং করেন, আপনারা যদি এরকম কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকেন এবং সেখানে আপনার যদি কোনো স্পেশাল অ্যাচিভমেন্ট থাকে, আপনি এটা সেইখানে লিখবেন অ্যাজ এ ফ্রেশ গ্রাজুয়েট, বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স। বাট আপনি যদি ইন্টার্নশিপ করে থাকেন তাহলে কিন্তু অফকোর্স আপনি আপনার ইন্টার্নশিপের কথা উল্লেখ করবেন।
এরপর আসবে আপনার কোয়ালিফিকেশনের কথা, এবং কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমরা অবশ্যই যেটা বলেছি, চাকরির এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমরা লেটেস্ট এক্সপিরিয়েন্সের থেকে আস্তে আস্তে আমরা পেছন দিকে যাই। ঠিক জব এক্সপিরিয়েন্সের মতো আমরা কোয়ালিফিকেশন উল্লেখ করার সময় আমরা যেটা করবো, আমাদের লেটেস্ট যে ডিগ্রিটা আছে, আইদার ইউ হ্যাভ অ্যাচিভড ইউর মাস্টার্স ডিগ্রি অর ইউ হ্যাভ অ্যাচিভড ইউর গ্রাজুয়েশন, সেটা থেকে শুরু করে আপনি আস্তে আস্তে এইচএসসি এবং এসএসসি ডিগ্রির কথা উল্লেখ করবেন। এবং এখানে অফকোর্স আপনি আপনার স্পেশালাইজেশন বা মেজর যেটা ছিল সেটা লিখবেন, আপনার সিজিপিএ লিখবেন। বাট এখানে একটা কথা মনে রাখতে হবে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সিজিপিএটা ওরকম উল্লেখ করার মতো ভালো না, তারপরে আমরা কেন তাহলে সিজিপিএ লিখে দিব এত? তখন কিন্তু বরঞ্চ আপনার ইন্টারভিউতে প্রশ্ন উঠবে, আপনাকে বলবে আপনার সিজিপিএ এত খারাপ ছিল কেন? আপনি কিন্তু দেখা যাবে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হবেন। অনেক সময় আপনার সিজিপিএ আপনাকে রিপ্রেজেন্ট করে না। আমার স্টুডেন্ট অনেক সময় প্রশ্ন করে যে সিজিপিএ ইম্পর্টেন্ট কি না। আমি বলবো যে সিজিপিএ অবশ্যই ইম্পর্টেন্ট, বাট এর পাশাপাশি নলেজও ইম্পর্টেন্ট। আপনি যদি লার্নিং না হয় কিন্তু সিজিপিএ থাকে, তাহলে এটা কি ইম্পর্টেন্ট? সো ইম্পর্টেন্ট বোথ সিজিপিএ অ্যান্ড লার্নিং। বাট হয়তো আমার সিজিপি উইকনেস আছে, বাট সেই তুলনায় আমার লার্নিংটা ভালো, আমার সিজিপিটা কোনো একটা কারণে আমার লার্নিং বা নলেজ লেভেলকে রিপ্রেজেন্ট করছে না। সেক্ষেত্রে আমি বলবো আপনি এভাবে এখানে সিজিপিটা না লিখে ইউ বেটার মেনশন নাম্বার গ্রেডস। নাম্বার গ্রেডস দেখবেন যে বি জিনিসটা দেখতে যতটা আপনাকে ডিসকমফোর্ট দিবে, আপনার বির যে রিলেভেন্ট সিজিপিটা সেটা কিন্তু আরো বেশি আনকমফোর্টেবল করবে আপনাকে। এর পাশাপাশি আরেকটা রিকোয়েস্ট থাকবে, কারো যদি দেখা যায় যে এডুকেশন লাইফে কোনো আমাদের থেকে থাকে, সার্ভিস পড়ালেখা যদি আমাদের কোনো গ্যাপ থেকে থাকে, আমরা শুধু শুধু পাসিং ইয়ারটা লিখবো না, আপনার কাছে চাই নাই। এর পাশাপাশি হয়তো স্কুলের নাম, কলেজের নাম যদি প্রয়োজন না হয়, না লেখার কোনো দরকার নেই। ইউনিভার্সিটির নাম লেখাটা উল্লেখযোগ্য, কারণ দেখা যায় কেন আমি স্কুল কলেজটা লিখতে না করছি, কিছু কিছু স্কুল কলেজ আছে তার ব্যাপারে দেখা যাবে যে অনেক এমপ্লয়ার আলাদাভাবে একটা ফ্যাসিনেশন থাকে। এখন আপনি যদি ঢাকার বাইরে পড়ে থাকেন বা আপনার স্কুল কলেজের নামটা যদি সেই স্কুল কলেজগুলির মধ্যে না পড়ে, শুধু শুধু বিপদ ডেকে আনার দরকারটা কি? তার চেয়ে আমি ওখানে রেজাল্ট যদি লিখি, আমি কোন গ্রুপে ছিলাম, সায়েন্স, হিউম্যানিটিজ না কমার্স, সেটা যদি লিখি, আমার যদি সিজিপিএ লিখি, কাভার হয়ে যাচ্ছে। বোর্ড, অনেকে বোর্ড লেখে, বোর্ড দিয়ে কি হবে? আপনি কোন বোর্ডের হলে আপনার জব আগে হবে কি? বোর্ড কোনো ব্যাপার না। তাহলে আমরা ইনফরমেশন গুলি যত সময় অ্যাভয়েড করে যাবো, দরকার নেই। এরপর স্কিলের ক্ষেত্রে আমরা দেখা যাবে যে আমরা যদি কোনো ট্রেনিং করে থাকি, আমরা সেই ট্রেনিংটা করব। এবং ট্রেনিং খুব ইম্পর্টেন্ট। আমি বলবো আমরা যারা জবে আছি তারা তো প্রতিনিয়ত ট্রেনিং এর মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা সিচুয়েশনাল ট্রেনিং, অন দ্য জব ট্রেনিং, অফ দ্য জব ট্রেনিং, ক্লাসরুম ট্রেনিং, সব রকম ট্রেনিং, ফর্মাল ট্রেনিং এর মধ্যে দিয়ে যাচ্ছি। আমি যারা এখন পড়ালেখা করছেন, যারা ফ্রেশ গ্রাজুয়েট, তাদেরকে বলবো এই ব্যাপারে আপনাদেরকে কিছু ইনভেস্ট করতে হবে। ইনভেস্টমেন্টটা কিভাবে করতে হবে? আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে যে আপনি আপনার ক্যারিয়ারটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন, এবং আপনি যেই এরিয়ায় আপনার ক্যারিয়ারটা গড়তে চান তার রিলেভেন্ট যে ট্রেনিং গুলি আছে আপনাকে সেটা করতে হবে। এবং ট্রেনিং প্রোভাইড করার জন্য বাংলাদেশে অসংখ্য ট্রেনিং ইনস্টিটিউট এখন আছে। আপনি যদি ইন্টারনেটে যান, আপনি প্রচুর প্রেজেন্টেশন এবং ট্রেনিং পাবেন, প্রচুর অনলাইন ট্রেনিং ইনস্টিটিউট যারা কিনা ফ্রি ট্রেনিং প্রোভাইড করে থাকে। আই রিকোয়েস্ট যে এই এরিয়াটাতে আপনাকে কিছু ইনভেস্টমেন্ট করতে হবে। এবং এর পাশাপাশি আপনাকে উল্লেখ করতে হবে যে আপনার মধ্যে কি স্কিল আছে। স্কিল বলতে আমরা মোস্টলি উল্লেখ করবো আপনি ট্রান্সফারেবল স্কিল। ট্রান্সফারেবল স্কিল মানে যেই জিনিসটাকে কি করা যায়, যে স্কিলটাকে আপনি আপনার সেই স্কিল থেকে আপনার নলেজ হয়েছে এবং সেটা আপনি ট্রান্সফার করে আপনি জবে অ্যাচিভ করতে পারেন, কোনো কিছু জব করতে আপনাকে হেল্প করে, প্লাস যেটা আপনি অন্যকে শেখাতে পারেন, দ্যাট উই কল ট্রান্সফারেবল স্কিল, যেটা কিনা আপনি আপনার জবে ট্রান্সফার করতে পারেন। এবং সেই ক্ষেত্রে আমি কিছু স্কিলের কথা কিছুক্ষণের মধ্যে আলোচনা করতে যাচ্ছি। একটু আগে আমরা ট্রেনিং এর কথা বলেছি, ট্রেনিংটাই কিন্তু আপনাকে এই স্কিলটা অ্যাচিভ করতে হেল্প করবে। যাদের স্কিলগুলি আছে তারা স্কিলগুলি মেনশন করবেন। আর সবচেয়ে অনেক সময় কি আমরা আমাদের স্কিলটা আইডেন্টিফাই করতে পারি না। মনে করে দেখেন তো, হয়তো দেখা গেছে আপনি কিছু প্রজেক্ট এ কাজ করেছিলেন এজ এ টিম, তাহলে কিন্তু আপনাকে প্রেজেন্টেশন করতে হয়েছে। সো ইউ আর গুড ইন প্রেজেন্টেশন স্কিল, ইউ ক্যান মেনশন দ্যাট আই এম গুড ইন প্রেজেন্টেশন স্কিল। আপনি হয়তো কম্পিউটারে কাজ ভালো করতে পারেন, আপনি লেখেন যে আমার কম্পিউটার স্কিল ভালো, আই এম গুড উইথ কম্পিউটার্স। আপনি হয়তো নাম্বারে খুব ভালো, সে দ্যাট আই এম গুড উইথ নাম্বারস। আপনি খুব ভালো একজন ফেসবুকার, আপনার প্রচুর নেটওয়ার্ক আছে, আমরা হয়তো বুঝতেই পারছি না এটা আমার একটা নেটওয়ার্কিং স্কিল। সো এইভাবে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের মধ্যে যে স্কিলগুলি আছে সেটাকে আমরা আইডেন্টিফাই করব। সেই স্কিলগুলিকে আইডেন্টিফাই করে আমরা সেটা উল্লেখ করব, টু মেক আওয়ার সিভি অ্যাট্রাকটিভ, টু মেক আওয়ার সেলফস মোর এমপ্লয়েবল। এর পাশাপাশি আমাদের মধ্যে যে আমরা মনে করি আমার মধ্যে যথেষ্ট স্কিল নাই, এখনই সময় আমরা আমাদের মধ্যে সেই স্কিলগুলো অর্জন করতে চেষ্টা করি। স্কিলের ক্ষেত্রে দেখা যাবে ইম্পর্টেন্ট একটা স্কিল হলো গিয়ে ল্যাঙ্গুয়েজ স্কিল।
এখন ইন্টারেস্টিংলি ল্যাঙ্গুয়েজ স্কিল বললেই অনেকে প্রথমেই ধরে নেবেন ইংরেজি ভাষায় কথা বলছি। ইংরেজি ভাষায় আমি একটু পরেই আসি। আমরা কতজন আসলে বাংলা ভাষাটা খুব সুন্দর করে বলতে পারি? অনলাইনে আছে যদিও, তারপরে আমি আমার ছোটবেলা একটা গল্প না বলেই পারছি না। এখন তো মাঠের অনেক অভাব, আমাদের তো সময় মাঠ কিছু ছিল, বা তাও কিছু রাস্তাঘাটেও ক্রিকেট খেলতাম। রাস্তাঘাটে ক্রিকেট খেলতাম, আমাদের বাড়িঘরের সামনে দেখা যেত, এই আশেপাশের কাজটা চলে গিয়ে ফেলতাম, খেলা বন্ধ করে দেওয়া হতো, আবার খেলতাম। যাই হোক, মূল বিষয় ক্রিকেট খেলা না। আমরা ছোটবেলায় ক্রিকেট খেলতাম, আমাদের এক বড় ভাই ছিলেন, উনি আমাদের সাথে ক্রিকেট খেলতেন। তো দেখা গেল বড় ভাই বিয়ে ঠিক হয়েছে। বিয়ে যখন ঠিক হয়েছে, এখন আর বড় ভাইকে ক্রিকেট খেলার মাঠে পাওয়া যায় না, কারণ তো বড় ভাই এখন তো টিএনটি ফোনের কাছেই বসবাস করছেন। এখনকার মতো তো মোবাইল ফোন ছিল না। তো বড় ভাইকে অনেকদিন পাই না, মিস করি। হঠাৎ একদিন বড় ভাই হন্তদন্ত ছুটে আসলেন। কি ব্যাপার বড় ভাই? সে বলতো, আমি সরি, আমি একদম ওই ল্যাঙ্গুয়েজে কথা বলতো। ওই মামা, এই বিয়ে হবে না। মামা কেন এই বিয়ে হবে না? বলে মামা, মামা মেয়ে বলে আমি সাদে গেছিলাম। তো একটু চিন্তা করুন, বাংলা ভাষায় কথা বলাটা জানতে কত ইম্পর্টেন্ট। হয়তো উনি ওনার ফিউচার পার্টনারকে খুঁজেছিলেন কোথায় ছিলে, উনি ছাদ বলতে গিয়ে বলেছেন সাদে ছিলাম, বিয়ে কিন্তু ভেঙে গেল। সো বাংলাটা, এটাকে মজা করে বলেছি, কেউ এটাকে পার্সোনালি নেবেন না, বাট বাংলাটা আমাদেরকে ঠিক করে বলা জানতে হবে। আমাদের ছোট্ট একটা দেশ, বাট এই দেশে দেখুন অনেকগুলি ডায়ালেক্ট আছে, বিভিন্ন আঞ্চলিক কথা চলে আসে আমাদের কথার মধ্যে। সো আমরা মানুষ কিন্তু এগুলো নিয়ে মজা করি, যেটা খুবই আনফর্চুনেট। মজা করা উচিত না। কারো কথায় যদি আঞ্চলিকতার টান আসে, তাকে নিয়ে মজা করার কোনো কারণ নেই। বাট যাদের মধ্যে আঞ্চলিকতার টানটা চলে আসে, আমরা চেষ্টা করবো যে আমাদের যাতে এই আঞ্চলিকতার টানটা, আমরা একটু সচেতন হলেই আমরা এটা ঠিক করতে পারি। নাও লেটস টক অ্যাবাউট লার্নিং আদার ল্যাঙ্গুয়েজ। এবং অবশ্যই আমাদের ইংরেজি ভাষায় ভয়াবহ রকমের দুর্বলতা আছে। এবং তাহার স্যার নিজে একজন শিক্ষক, উনি খুব, আমার মনে হয় উনি যখন আমাদের খাতাগুলি দেখেন, উনি এটা প্রতিনিয়ত ওনাকে খুব চ্যালেঞ্জের মুখে পড়তে হয় যে আমরা কি লিখেছি সেটা বোঝার জন্য। আর আমি নিজেও, আমি একটু মঞ্জুর ভাই ইন্টারাপ্ট করি, মানে দর্শক যারা শুনছেন বা দেখছেন তাদেরকে একটু জানিয়ে রেখে, আমাদের আজকের দিনে রিসোর্স পারসন মঞ্জুর ভাই, তিনি কিন্তু নিজেও শিক্ষক। এই অর্থেই উনি কিন্তু চাকরির পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটিতে, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে নিয়মিত ক্লাস নিয়ে থাকেন। সো আমার মনে হয় যে এটা একটা আমাদের জন্য সৌভাগ্য যে আমরা একজন পেশাজীবী পাশাপাশি একজন শিক্ষক, দুজনকে একসাথে পেয়েছি, 2 in 1। সো খাতার মধ্যে স্টুডেন্টরা কি ধরনের ভুল করে, কি কি সমস্যাগুলো হয়, সেটি মঞ্জুর ভাই আসলে আমার মনে হয় আমার চেয়ে ভালো বলতে পারবে। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড ওয়ার্ডস। আসলে হয়েছে কি যে খাতা, আমার যে অভিজ্ঞতা সেটা বলি, ল্যাঙ্গুয়েজ স্কিলটা খুব ইয়ে করে। আমরা অনেক সময় আমরা মজা করে বলি যে ট্রান্সলেশনে কেউ লিখেছে মা শিশুকে খাওয়াচ্ছেন, লিখে ফেলেছে দ্য মাদার ইজ ইটিং দ্য চাইল্ড। বাট সত্যি কথা, বাংলাদেশে দুর্ভাগ্যজনক এরকম পরীক্ষার খাতা কিন্তু ছিল। আবার ল্যাঙ্গুয়েজ স্কিলের কারণে দেখা যায় যে অনেকে জানে বলতে পারে না। যেমন আমি সবচেয়ে বেশি খাতা যেটা পাই, হিউম্যান রিসোর্স খাতাগুলিতে লেখা হচ্ছে হিউম্যান রিসোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফাইন, হিউম্যান রিসোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর লিখছি উই ক্যানট ডু উইদাউট হিউম্যান রিসোর্স। ভাই, এরকম কেন হবে? বেঁচে তো থাকা যাবে, হিউম্যান রিসোর্স ছাড়া বাঁচা যাবে না এমন ঠিক না। তারপরে প্রশ্ন, কম্পেনসেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু বুঝতে পারছি তার যথেষ্ট ল্যাঙ্গুয়েজ স্কিল না থাকার কারণে, অথবা তার টপিকটা সে ভালোভাবে না জানার কারণে উনি শুধু ইম্পর্টেন্টের মধ্যেই ঘুরছেন। এখন কথা হলো গিয়ে যে আমরা ল্যাঙ্গুয়েজ স্কিল কিভাবে শিখবো। আপনার স্ক্রিনটা দেখেন, দেখবেন যে 4টা কথা বলা আছে: লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং। তো ল্যাঙ্গুয়েজ শিখতে হলে প্রথমে আপনাকে লিসেনিং দিয়ে শুরু করতে হবে। এবং আই ক্যান গিভ ইউ এভিডেন্স। আমরা ছোটবেলায় প্রথম কি বলতে শিখেছি? মা। আমরা কি তখন জানতাম মা মানে কি? আমরা কিন্তু মা মানে কি জানতাম না। আমাদের সামনে আমাদের মা যেহেতু সবচেয়ে বেশি আমাদের সাথে অ্যাসোসিয়েটেড থাকতেন, আমরা মা শব্দটা বেশি চিনেছি। এবং ওইভাবে শুনতে শুনতে আগে আমরা মা শব্দটা অ্যাডপ্ট করেছি, তখন কিন্তু আমরা জানতাম না মায়ের অর্থ কি। এবং সেই জন্য আমরা লিসেন করে ভাষাটা শিখে থাকি। তারপর আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদের এর পাশাপাশি স্পিকিং, রিডিং এবং রাইটিংটা আমাদেরকে শিখতে হবে। স্বাভাবিকভাবে যেহেতু আমরা মা বলতে শুনি, শব্দ শুনে আমরা মা বলি, স্বাভাবিকভাবে তখন আমাদের কি হয়? স্পিকিং স্কিলটা প্রকাশ পায়। তারপর আমরা ভাষা পড়তে শিখি, আমরা রিডিং করতে শুরু করি। আরো যখন আমাদের স্কিল তৈরি, তখন আমরা রাইটিং করি। এখন আসুন আমাদের স্কিলের ক্ষেত্রে। আমাদের দেশে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে ভয়াবহ রকমের দুর্বলতা আছে, এবং তার প্রমাণ কি? বাংলাদেশে এমন কোনো থানা বা জেলা শহরও নাই যেখানে আপনি দেখবেন না যে স্পিকিং এবিলিটি ট্রেনিং, স্পিকিং ইংলিশ ট্রেনিং এগুলো দেওয়া হয়। যেটা ডিমান্ড আছে সেটাই দেওয়া হয়, আপনার দুর্বলতা নিয়েই ব্যবসা হয়। আপনি দেখবেন বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল আছে। আমার পেশাগত কারণে আমি ব্রিটিশ কাউন্সিলের সাথে সরাসরি 6 বছর সাথে জড়িত ছিলাম। সো বাংলাদেশ থেকে কোনো কাউকে বিদেশে যেতে হলে দেখবেন যে টোয়েফেল বা আইএলটিএস দিতে হয়। কেন?
পৃথিবীর সব দেশ থেকে কিন্তু দিতে হয় না। আমাদের দুর্বলতা আছে বলেই এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রমাণ করা যায় না যে আমরা যথেষ্ট ইংরেজি ভাষাটা জানি, আমাদেরকে এই পরীক্ষাগুলো দিয়ে আমাদেরকে যোগ্যতা প্রমাণ করে যেতে হয়। তাহলে এখন আমাদের কি করতে হবে? আমাদেরকে ইংরেজি ভাষাটা শিখতে হবে, আর এর বিকল্প নাই, আমাকে পড়তে হবে এবং আমরা এর জন্য বেশি পয়সা খরচ করার দরকার হয় না। আপনারা বাংলাদেশের কোনো ইংরেজি দৈনিক যদি পড়েন, আমি সরি আমি কাউকে রিপ্রেজেন্ট করছি না, বাট নামটা নিতে হচ্ছে, ইফ ইউ রিড ডেইলি স্টার অর ফিনান্সিয়াল এক্সপ্রেস, আপনি দেখবেন যে দে ইউজ ভেরি স্ট্যান্ডার্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আপনি এটা পড়বেন। আচ্ছা, ইংরেজি পড়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কিছু ব্যাপার আছে, কিছু ভুল আছে। আমরা যখন ইংরেজি পড়তে যাই, পড়তে গিয়ে আমরা যখন একটা কঠিন শব্দ পাই, আমরা করি কি, আমরা শব্দটা স্কিপ করে পরের লাইনে চলে যাই। বাট আসলে ওই কঠিন শব্দটা জানার জন্যই আমি শিখছি না। তখন আমার কি করতে হবে? তাহলে ওই পেপারের মধ্যে ওই কঠিন শব্দটা অর্থ যেটা জানি না আমরা আন্ডারলাইন করবো, করে উইল রেফার টু আ থেসারাস ডিকশনারি, বাট নট বাংলা টু ইংলিশ, ইংলিশ টু ইংলিশ, এইসব না, আশুতোষ দেব এইসব না। এই ডিকশনারি গুলো আমাদের জ্ঞানটাকে খুব সীমাবদ্ধ পর্যায়ে নিয়ে গেছে। আমাদের বাসায় কখনই আমরা বেঙ্গলি টু ইংলিশ এবং ইংলিশ টু বেঙ্গলি রাখবো না। আমরা রাখবো কি, আমরা কলিন্স বা অক্সফোর্ড এর থেসারাস। তাতে কি হবে? আমরা না শব্দটার ইউসেজ শিখতে পারবো। আমরা শব্দটা বিভিন্ন রকমের অর্থ থাকে, একটা শব্দ একই সঙ্গে নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, আমরা সেটা জানতে পারবো। এই জিনিসগুলো জানা খুব জরুরি। পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে শিখবো। দেখেন, আমরা যখন স্কুলে পড়তাম আমাদেরকে শেখানো হলো কি, পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, কি কি, শেষ। সবাই জিপিএ 5, গোল্ডেন, মিস্টিক ছড়াছড়ি। কিন্তু যখন আমাকে জিজ্ঞাসা করা হবে অ্যাডভাইস আর অ্যাডভাইস, কোনটা নাউন আর কোনটা ভার্ব, দেখেন মাথার মধ্যে ঝড় শুরু হয়ে যাচ্ছে। প্রিপোজিশন, ইন অ্যাট, কোনটা কোথায় দিব, কত ভুল করছি। এবং শুধুমাত্র এই শব্দগুলো ব্যবহারের কারণে আমার সেন্টেন্সের অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার লিঙ্কিং সেন্টেন্সের অর্থ চেঞ্জ হয়েছে, আমরা বুঝতেই পারছি না আমরা পরীক্ষায় কেন নাম্বার কম পাচ্ছি। সো আমরা খুব ভালো করে পার্টস অফ স্পিচটা শিখবো, পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে শিখবো। দেন আমরা শিখবো টেন্সটাও আমরা খুব মারাত্মক পর্যায়ে আছি, কারণ আমরা না সবাই খালি ফর্মুলা পড়ে শিখে গেছি। ডাক্তার আসার পরে কি হয়, আগে কি হয়, এগুলো তো দরকার নেই। আমরা যদি টেন্স বুঝি, আমরা যদি গ্রামার বুঝি, আমরা যদি পার্টস অফ স্পিচ চিনতে পারি, তাহলে আমাদের না কে আগে আসতেছে পরে আসতেছে এগুলো বোঝার দরকার নেই। আমরা খুব প্রম্পটলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে, বাট আই উইল রিকোয়েস্ট, শেখার কোনো সময় নাই। আমরা ইন্টারনেট থেকে রেফার করলে আমরা এইসব সবকিছু জানতে পারবো, শিখতে পারবো। আর আমরা যদি এখন একটু ম্যাচিউরড লার্নার হয়ে গেছি, আমরা জিনিসগুলি খুব তাড়াতাড়ি শিখতে পারবো। এর পাশাপাশি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা স্কিল দরকার হবে, সেটা হলো কি আইটি স্কিল। আইটি বলতে এখানে আমি শুধুমাত্র মাইক্রোসফট অফিস প্যাকেজগুলির কথা বলছি। আমরা আমাদের সিভি গুলোতে দেখতে পাই কি, সবাই লিখে দেয় আমি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব জানি। আবার অনেকে আবার কতগুলো ব্রাউজারের নাম উল্লেখ করে খুব ইন্টারেস্টিংলি, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম। আমি জানি না এগুলো কেন লেখে। ইন্টারেস্টিং বিষয় কি দেখবেন, আসলে আমাদের লোকজন কম্পিউটার ইউজ করে অনেক দেশের চেয়ে বেশি, কারণ বাংলাদেশের চেয়ে বেশি ফেসবুক ফেক অ্যাকাউন্ট খুব কম দেশে আছে। আমার কোনো ছাত্রছাত্রী ভাই বোনকে বললে খুব তাড়াতাড়ি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিতে পারবে। লুক এট আওয়ার ফেসবুক সিচুয়েশন, কি অসুস্থ অবস্থা। আজকের এই করোনার যুগে একটু কথা না বললেই না, দেখবেন যে নেগেটিভ নিউজ ছড়াচ্ছে বেশি। দুর্ভাগ্যজনকভাবে 5 জন পুলিশ সদস্য মারা গেছেন, ওখানে লেখা হচ্ছে কই, এখনো তো সিনিয়র কোনো পুলিশ সদস্য আক্রান্ত হয়নি। কি দুর্ভাগ্যজনক। একজন মাননীয় সংসদ সদস্য আক্রান্ত হচ্ছে, সেটা নিয়ে বলা হচ্ছে আপনারা না শক্তিশালী। কিন্তু কয়জন তার ফেসবুকটা ইউজ করে সচেতনতা ছড়াচ্ছে, কয়জন ফেসবুকে বাজারে মানুষের বেশি ছবি বারান্দা থেকে তুলে দিয়ে দিচ্ছে যে দেখুন আপনারা কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখছেন না। আমাদের কিন্তু একটা পাওয়ার আছে, পাওয়ারটা কাজে লাগছে না, আমরা পাওয়ারটা খুব নেগেটিভলি কাজে লাগে দুর্ভাগ্যজনক ভাবে। যাই হোক, সেখান থেকে সরে আসি, যে দেখা যায় যে আমরা কিন্তু খুব দ্রুত একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারি, কিন্তু এখন যদি কাজের জন্য বলা হয় যে মেইল মার্জ কি, সবার দেখবেন মাথা চুলকানো শুরু হয়ে গেছে। এক্সেল সবাই পারে, বাট বাস্তবে দেখা যায় কি যে অটো সামেশন ছাড়া আর কিছু জানে না। আজকে যদি বলি ইফ ফর্মুলা কি, ডেট ফর্মুলা কি, সহজ, এগুলো কিন্তু খুব সহজ। এখনো কিন্তু বলি নাই যে পাইভট টেবিলের কথা, ওইটা আরেকটু কঠিন লাগে। আর কাউকে যদি এখন বলি গোল সিক কি, সিনারিও কি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর ডু ইউ নো হাউ টু রান ম্যাক্রো, বলবে যে আপনারা আমাকে বাদ দেওয়ার জন্য এসব প্রশ্ন করছেন, মনে হয় না। কারণ দেখবেন কি আপনার কম্পিটিটরদের মধ্যে অনেকে এগুলি জানে, তার জব হয়ে যায়। আমরা বাইরে গিয়ে বকা দিই, এদের আগে থেকে লোক ঠিক করা ছিল, শুধু শুধু আমাকে ডাকছে। আনফরচুনেট। সো আই উইল রিকোয়েস্ট, আমরা কি করবো, আমরা মাইক্রোসফট অফিস প্যাকেজগুলি ভালো করে শিখে নিব। এর পাশাপাশি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। শুধু আপনার এমপ্লয়ার না, আপনি যদি জীবনে হ্যাপি হতে চান, আপনার জীবনে কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকা উচিত, হবিস থাকা উচিত। আমি ইডিএল, আমার ইবিএল এর এমপ্লয়ার এবং ম্যানেজিং ডিরেক্টর মিস্টার আলিজা ইফতেখার, উনি এমন কোন ইন্টারভিউ নাই যেখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির কথা জিজ্ঞাসা করবেন না। এখন জিজ্ঞাসা করার পর আপনার যদি মনে হয় ভাই আপনি তো আমাকে জব দেওয়ার জন্য ডাকছেন, কাজ দেন, দিলে পারবো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দিয়ে কি করবেন, কি করবো আমি আপনাকে বলে দিই।
আমি আসলে জানতে চাই, আপনার এমপ্লয়ার আপনার কাছে জানতে চায় আপনি তো পড়ালেখা করেছেন খুব ভালো, এর পাশাপাশি বাকি সময়টা হাউ হেলদি ওয়াজ ইউর লাইফস্টাইল। আপনি যদি বলেন আমি গাছ লাগাতে পছন্দ করি, উই বিকাম ভেরি হ্যাপি। আপনি স্ট্যাম্প কালেকশন করতে পছন্দ করেন, বিকাম হ্যাপি। কারণ জানেন স্ট্যাম্প কালেকশন করতে করতে আপনি অনেক দেশের নাম এবং তাদের অনেক সংস্কৃতি জেনে যান। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে অনেক স্মারক ডাক টিকিট আপনি দেখলে ভাববেন যে এটা কোন দেশের ডাক টিকিট, বা ডাক টিকিটই সংগ্রহ করতে হবে এমন কোনো কথা নেই। আপনার অন্য কোনো শখ থাকতে পারে, আপনি মিউজিক করতে পারেন, আপনি ট্রাভেল করেন। অনেকেই বলে যে আমি ট্রাভেল করি, আর ট্রাভেল কোথায় করেন বলে কি কক্সেস বাজার গেছি। কক্সেস বাজারটাকে আমরা আসলে ট্রাভেলের মধ্যে ফেলি না, ট্রাভেলের একটা উদ্দেশ্য থাকতে হবে। আজকে যদি বলেন আপনি আপনি বাংলাদেশের মেজর সব ডিস্ট্রিক্ট ট্রাভেল করেছেন, এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। এই জন্য কি আপনি কিন্তু ওই হুমায়ুন আহমেদ সাহেবের লেখার ওই ভদ্রলোকের মতো বলবেন না যে নারায়ণগঞ্জ বাংলাদেশের কোথায় অবস্থিত আমি জানি না। আপনার বস আপনাকে কমফোর্টেবলি কোথাও পাঠাতে পারবে, যেটাকে আমরা বলে থাকি যে আই হ্যাভ মোবিলিটি, আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠালে আমি যেতে পারবো। সো এইভাবে আপনার মধ্যে কিন্তু একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে হবে, বা আপনার 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 কি থাকতে পারে, আপনি ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স থাকতে পারে, আপনি একজন ব্লাড ডোনার হতে পারেন। আই রিকোয়েস্ট, আমি ব্লাড ডোনার, আমি বি নেগেটিভ ব্লাড। আমি আজকে জানিয়ে রাখি, কারো যদি কখনো বি নেগেটিভ ব্লাড দরকার হয় আমাকে জানালে কিন্তু আমি সাথে ছুটে যাই। এবং আমি এই পর্যন্ত মোর দেন 30 টাইমস ব্লাড ডোনেট করেছি। আমি বাংলাদেশ রেড ক্রিসেন্টের সাথে খুব অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এবং আমি খুব লাকি যে তারা প্রয়োজনে আমাকে ঢাকার যে অফিস আছে সেখান থেকে আমিও ফোনটা পেয়ে থেকে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি, আমি গর্ববোধ করি রেড ক্রিসেন্টের মতো প্রতিষ্ঠান থেকে আমি যখন ডাক পাই। এর পাশাপাশি আমি একজন স্কাউট, বাংলাদেশ স্কাউটস এর একটি ন্যাশনাল কমিটির আমি একজন মেম্বার। তো এইভাবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এরকম কোনো ভলান্টিয়ারিং প্রতিষ্ঠানের সাথে নিজেদেরকে জড়িত করেন, নিজেদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেন। এটা হয় কি, এতে করে আপনি দেখবেন যে আপনার মধ্যে টিম ওয়ার্কের এবিলিটি গড়ে উঠবে, আপনার মধ্যে নেতৃত্ব গুণাবলী গড়ে উঠবে, আপনার মধ্যে স্পিকিং এবিলিটি গড়ে উঠবে, আপনার মধ্যে প্রেজেন্টেশন স্কিল তৈরি হবে। সো এই জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস খুবই ইম্পর্টেন্ট। এরপর যে অংশটা আসে সিভিতে সেটা হলো গিয়ে রেফারেন্সেস। রেফারেন্স দিতে হয় আমাদের সঙ্গে। রেফারেন্স বলতে কিন্তু আমরা মামা চাচা খালুর কথা বুঝি। আই রিকোয়েস্ট ওই রাস্তাটায় না যান। আপনি হয়তো মামা চাচা খালু ধরে কোনো একটা প্রতিষ্ঠানে ঢুকবেন, তো এই যে আপনি আপনার এইচআর, আপনার এমপ্লয়ার এবং আপনার লাইন ম্যানেজারের ঘাটটা ধরে জবে ঢুকলেন, আপনাকে কিন্তু মনে রাখতে হবে বাকি সারা জীবন কিন্তু উনি আপনাকে পাবে। আপনার রেফারেন্স আপনাকে তো জবটা পাইয়ে দিলেন, তারপর আপনার রেফারেন্স আপনাকে কাজ করাবেন, আপনার রেফারেন্স আপনাকে ট্রান্সফার করে দিবেন, আপনার রেফারেন্স আপনাকে ভালো রেটিং পাইয়ে দিবেন, আপনার রেফারেন্স আপনাকে প্রমোশন পাইয়ে দিবেন। কতদিন আপনি আপনার রেফারেন্সে কোলে ঘুরতে থাকবেন? রেফারেন্স বলতে আসলে যেটা বোঝায় সেটা হলো গিয়ে যে আপনাকে কোনো একজন মানুষ জানেন এবং চেনেন, যিনি আপনাকে আইডেন্টিফাই করতে পারবেন যে আপনি সিভিতে যে কথাগুলো উল্লেখ করেছেন এই কথাগুলি সত্যি, আপনি সত্যি সত্যি এই সিভিটাকে রিপ্রেজেন্ট করেন, আপনার মধ্যে সত্যি সত্যি স্কিলগুলি আছে এবং আপনি দেশের একজন ভালো নাগরিক ছিলেন। সেই জন্য সাধারণত আপনার কাছ থেকে রেফারেন্স চাবে ছাত্র অবস্থায় আপনার একজন শিক্ষকের, এবং একজন কেউ যার কিনা পজিশনটা মানুষ আইডেন্টিফাই করতে পারে। আর ছাত্র অবস্থা থেকে যখন আপনি বেরোয় যাবেন আপনার কিন্তু এমপ্লয়ারের সাথে যাবে, তো দেখা যায় আপনি আপনার এমপ্লয়ারের সাথে খুব খারাপ সম্পর্ক বজায় রাখলেন, কিন্তু আপনি আরেকটা জবে গেলেন, আমরা কিন্তু এখন আপনার এমপ্লয়ারের কাছ থেকে রেফারেন্স চেক করবো। তো বি কেয়ারফুল, আমরা সবসময় চেষ্টা করবো আমার বর্তমান যে এমপ্লয়ার তার সাথে প্রফেশনাল রিলেশনশিপ বজায় রাখতে। এখন এই সিভির ক্ষেত্রে একটা প্রশ্ন আসবে, হাউ ডু আই মেক ডিফারেন্স? আপনাকে কিন্তু ডিফারেন্সিয়েট করতে হবে অন্য সিভিগুলি থেকে। একটা হলো গিয়ে ফরম্যাটিং, এবং এর পাশাপাশি দেখেন পাশে একটা স্কেল দেওয়া আছে, গাছটার পাশে একটা স্কেল দেওয়া আছে। এই স্কেলটার মানে কি? আসলে এটা লোকে আপনার সিভিটাকে কিন্তু মেজার করবে। এই সিভিটার মধ্যে অনেক স্কিল দেখা যাবে। সিভিটা দেখে অনেকে বলবো ওয়াও, সিভিটা তো খুব ভালোভাবে তৈরি হয়েছে। আপনাকে অনেকে জিজ্ঞেস হবে সিভিটা কি আপনি নিজেই তৈরি করেছেন? দেখেন আপনি তখন বলেন জি আমি নিজেই তৈরি করেছি, দেখা গেল আপনি সিভির অনেক কথাই বলতে পারছেন না। তখন বলবো কি আসলে আমার বাইয়া বানিয়ে দিয়েছে, সরি মজা করলাম একটু। তো এই যে বাইয়া আর আপুর সিভি দিয়ে ভাইয়া জব পাওয়া যাবে না। আচ্ছা, এবার আপনি ছবিটা মনোযোগ দিয়ে দেখেন যে ইমেজটা ক্রিয়েট করা হয়েছে, পিছনে ইমেজটা ইউজ করা হয়েছে। একটা গাছের এক পাশে গ্রিন, এক পাশে দেখেন যে কেমন যেন ঝরা পাতার মতো। সো দ্যাট উই মেন অ্যাবাউট মেকিং ডিফারেন্স। পাশের দুইটা ছবির মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, আমরা এভাবে ডিফারেন্সিয়েট করতে হবে। ফোকাস করবেন সিভি ফরম্যাটের ক্ষেত্রে, অনেক বড় বড় ফন্ট ইউজ করবেন না, একটা ফন্ট ইউজ করবেন। প্রচুর কালার ইউজ করার কোনো মানেই হয় না। ব্ল্যাক এন্ড হোয়াইট সিভি ইজ এনাফ। এক পেজের সিভি যথেষ্ট। একজন ফ্রেশ গ্রাজুয়েটের সিভি এক পেজের বেশি হওয়ার কথা না। আমার সিভি এক পেজের, আমার এক্সপিরিয়েন্স 20 বছর। তা আপনি কেন এত বড় সিভি হওয়ার কথা না আপনার? এবং চেষ্টা করবেন টেবিল ইউজ করতে না, কারণ শুধুমাত্র এডুকেশনে টেবিল দিয়ে বাকিটা কোনো টেবিল নাই, ডিস্টরশন। ট্যাব সেট করে যাবেন।
এটা করবেন। আর বড় সিভি দরকার নেই, 10 to 12 পয়েন্টস এর মধ্যে ফরম্যাটিং রাখবেন। খুব কমন কোন সিভি ইউজ করবেন, আমি লিখেছি দেখেন এরিয়াল টাইমস নিউ রোমান। আপনার যে নামটা থাকবে সেটা একটু বেশি ফন্টে থাকবে, হয়তো 14। আরেকটা জিনিস বলবো যে আন্ডারলাইন করার কোনো দরকার নেই, অনেকে আন্ডারলাইন করে। আন্ডারলাইন কেন করতে না করছি, এফ ওয়াই এই অ্যালফাবেট গুলি কিন্তু আন্ডারলাইন করলে কেটে যায়। আমি লজিক দিয়ে কথা বলছি। আপনি বলতে পারেন যে আন্ডারলাইন তো আছে, থাকলে যেসব ব্যবহার করতে হবে কোনো দরকার নেই। তো আমরা ফরম্যাটিংটা খুব ইন্টারেস্টিংলি করবো। আর সবচেয়ে বড় কথা, যখন আপনি ইমেলটা পাঠাচ্ছেন বা সিভিটা পাঠাচ্ছেন, আরেকবার দেখেন আপনার সিভিটা আপনার জবের সাথে ফিট করলো কিনা, আপনি নিজেই জবটার জন্য সুইটেবল কিনা। বি কেয়ারফুল, নো দ্য জব, নো দ্য অর্গানাইজেশন। ভালো মতো প্রতিষ্ঠানটাকে জেনে বুঝে তারপর পাঠান। আর নিজের সিভিটা যদি অন্য কারো কাছ থেকে হেল্প নিয়েও থাকেন, ভাই আই রিকোয়েস্ট একটু পড়ে যান। অনেকে দেখা যায় সিভিতে কি লেখা আছে তাই বলতে পারে না। আচ্ছা, এরপর যে প্রশ্নটা আসবে, সংক্ষেপে যাই, কাভার লেটার। আর সিভির সাথে কাভার লেটার দেওয়াটা ভালো, না চাইলেও দিবেন, স্পেশালি যখন আপনি আনসলিসিটেড কোনো জায়গায় আপনি অ্যাপ্লাই করতে থাকবেন। আমাদের কিন্তু জব সিকিং এর ক্ষেত্রে দেখা যাবে যে আমরা নিজের থেকেই পাঠাবো। তো কাভার লেটারের ক্ষেত্রে যেটা থাকবে, মোটামুটি 3টা পয়েন্টে থাকবে। প্রথম পয়েন্টে আপনি বিষয়টাকে অ্যাড্রেস করবেন, রেফার করবেন যে হোয়াই ইউ আর অ্যাপ্লাই। সেক্ষেত্রে আপনি হয়তো আপনার ওই কোম্পানিটার একটু গুণগান গাইলেন, ওই কোম্পানিটার অ্যানুয়াল রিপোর্ট থেকে জেনে নেবেন যে আমরা জানি আপনার কোম্পানিটা বাংলাদেশের একটা স্বনামধন্য কোম্পানি। Your organization is a very reputable organization in our country, and studying your annual report, I have seen that you have been growing extraordinarily for last 5 years, and you have a good expansion plan. আপনাদের সামনে একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে, and for that expansion plan to make it in real সাকসেস করতে হলে আপনার কিন্তু আমার মতো হিউম্যান রিসোর্স দরকার। কি হলো, আপনার কিন্তু লিঙ্ক করা হয়ে গেল যে আপনার মতো একটা সাকসেসফুল কোম্পানি যার কিনা সামনে আরো এক্সপানশন প্ল্যান আছে, ইউ নিড সামওয়ান লাইক মি। সেকেন্ড প্যারাগ্রাফে ওই যে আপনার ফার্স্ট প্যারাগ্রাফ আপনার সিভির যে আপনার পার্সোনাল স্টেটমেন্ট, ওইটাকে এখানে লিঙ্ক করতে হবে যে আমি বিজনেস গ্রাজুয়েট, আর আই এম এ গ্রাজুয়েট ফ্রম এগ্রিকালচার, আই এম এ ডক্টর, আই এম এ সায়েন্টিস্ট, আই এম এ গ্রাজুয়েট ফ্রম উইথ ম্যাথস ব্যাকগ্রাউন্ড, আই এম এ গ্রাজুয়েট ফ্রম লিটারেচার ব্যাকগ্রাউন্ড। সেটা লিখে আপনাকে লিঙ্ক করতে হবে যে হাউ ইউর এডুকেশন ফিটস উইথ দ্য জব, হাউ ইউর স্কিল ফিটস উইথ দ্য জব। এবং ফাইনালি আবার গিয়ে বলবেন যে আমি চেষ্টা করেছি আমার সম্পর্কে বলতে, I would better enumerate myself, I could better describe myself if I had an opportunity to sell myself to sit with you in an interview. এটা মার্কেটিং এ দেখবেন কি একটা অ্যাকশন লাইন, একটা কমান্ড লাইন থাকে। যেমন দেখবেন কি এমনকি রু অফ দ্য রেডও বলে আমারও চাই রু অফ দ্য, এটা আসলে কিন্তু বায়ারকে রু অফ দ্য কেনার ব্যাপারে আগ্রহী করছে। তো এরকম কাভার লেটার লাস্টে থাকবে যে আমি তো এই কাভার লেটার সিভিতে যথেষ্ট এক্সপ্লেইন করার সুযোগ নাই, আমার যদি একটা সুযোগ থাকে তাহলে কিন্তু আমি আরো বেটার জানাতে পারতাম আমি কিভাবে আপনার কাজে লাগতে পারি। আপনারা দেখবেন চ্যানেল আইতে একজন সংবাদ পাঠক আছেন, আমার ওনার স্টাইলটা খুব ভালো লাগে। উনি বিরুদ্ধে যাওয়ার সময় খুব ইন্টারেস্টিংলি বলেন যে শ্রোতা মন্ডলী, আমার কাছে আরো খবর আছে, আপনারা আমাদের সাথেই থাকুন। মনে হয় যেন আপনি একটা বাচ্চাকে বোঝাচ্ছেন যে তুমি যদি পড়ালেখা ভালো করো তোমাকে বেড়াইতে নিয়ে যাবো। খুব ইন্টারেস্টিং লাগে, বাট এটা কিন্তু মার্কেটিং স্টাইল। এরকম কাভার লেটার লাস্টে আমরা লিখবো যে আমি পেপার ইজ ভেরি লিমিটেশন মিডিয়া, আমি এখানে কমিউনিকেট করতে চেষ্টা করেছি আমার সম্পর্কে, বাট একটা ফেস টু ফেস ইন্টারভিউ হলে আমি কিন্তু অনেক বেশি আমার কথা বলতে পারতাম। এই ক্ষেত্রে এবার আপনার সিভিতে যাওয়ার পরে কেন আপনাকে ডাকবে, আমি রিকোয়েস্ট করবো আপনাদের একটা পজিটিভ সোশ্যাল মিডিয়া প্রেজেন্স তৈরি করেন। সেটা ফেসবুক বলেন, লিঙ্কডইন বলেন, টুইটার বলেন, সব জায়গায় পজিটিভ। দেখা যায় আমাকে ইমেল করেছেন, ইমেলের অ্যাড্রেস হলে গিয়ে রোজ ফর ইউ @, বলেন তো দেখি, ডু ইউ সাউন্ড এ প্রফেশনাল পারসন? প্রফেশনাল ইজ এনিবডি, চাকরি করলে প্রফেশনাল না, প্রফেশনালিজমের মানসিকতা। আপনার ফেসবুকটা দেখে যদি মনে হয় আপনি ফেসবুকটাকে অহেতুক রিমার্ক ছড়ানোর জন্য বা আজে বাজে সংবাদ, অবিশ্বাস্য সংবাদ শেয়ার করার জন্য ব্যবহার করেন, আমি কিন্তু আপনার সিভিটাই আগ্রহী হব না। আপনার লিঙ্কডইনটা দিয়ে যদি আপনি বরঞ্চ দেখা যায় যে অপোজিট জেন্ডারের লোকজনকে হাই হ্যালো করার জন্য ইউজ করেন সুন্দর সুন্দর প্রোফাইল দেখে, তাহলে কিন্তু আপনাকে ডাকবো না, আমরা জানতে পারবো। তার চেয়ে রিকোয়েস্ট যে আপনি আপনার ক্যারিয়ারটাকে মাথায় রেখে কিন্তু আপনার এই সোশ্যাল মিডিয়া প্রেজেন্স তৈরি করেন। আপনার পেজটা যাতে খুব হেলদি থাকে, প্লাস আপনি শুধুমাত্র অ্যাড করবেন তাদেরকে, আপনি যে এরিয়ায় যেতে চাচ্ছেন ওই এরিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের হেড, সিএফও, চিফ টেকনোলজি অফিসার বা চিফ পিপল অফিসার, তারপরে সিইও যারা আছেন, চেয়ারম্যান যারা আছেন, তাদেরকে আপনি নক করতে চেষ্টা করবেন। এবং সেখানে আপনি একটু শুধু যে আনপ্রফেশনাল নক করে গেলেন আশা করলেন তারা আপনাকে অ্যাড করবে তা না, পাশে আপনি একটা মেসেজ পাঠাবেন। সেই মেসেজটা খুব প্রফেশনাল একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি বাংলাদেশের একজন আইকনিক আপনার এরিয়ায়, আমি ঠিক এই এরিয়ায় আমার
প্রফেশনটা তৈরি করতে চাই, আমার ক্যারিয়ারটা আমি এড়িয়ে নিতে চাই, আই উইল বি গ্রেটফুল আপনি যদি আমাকে অ্যাড করেন। এভাবে সুন্দর করে বলে লোক আপনাকে অ্যাড করবে। অ্যাড করলে লাভটা কি হবে, তাদের পেজগুলি ফলো করে আপনি অনেক কিছু, এমনকি আপনার সিভি লেখার বিষয়বস্তু হয়তো আপনি ওখানে পেয়ে যেতে পারেন যে তারা কিভাবে লেখে, তাদের জীবনে কি আছে, তাদের ক্যারিয়ারটা কিভাবে আগিয়েছে, আপনি কিন্তু আপনার ক্যারিয়ার পাত্র ওখান থেকে পেয়ে যাবেন। তারপর যেটা হবে যে এরপর প্রশ্ন আসে যে ডিজিটাল সিভি বলে একটা জিনিস আছে, কিন্তু ডিজিটাল সিভি কে আসলে আপনার সিভি যে ডিজিটাল প্রেজেন্স, অনলাইন প্রেজেন্স, বিভিন্ন অর্গানাইজেশনে দেখবেন যে তাদের সিভি পেজ আছে, প্লাস আমাদের দেশের বা বাইরেও, আমি নিজে ম্যান পাওয়ারে কাজ করেছি দেশের বাইরে থাকতে, ম্যান পাওয়ার, নকরি, মনস্টার বা আমাদের দেশের বিডি জবস, জবস বিডি যারা আছেন, তারপরে প্রথম আলো জবস, সরি আমি যদি সবাই ইন্ডিপেন্ডেন্ট জবস, আমি যদি সবার নাম নিয়ে না থাকি, তো এই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা কি করব, আমরা এইসব জায়গায় আমাদের সিভিটা থাকবে, আমি এটা রেগুলার আমরা আপডেট করবো। দ্যাট ইজ কল ডিজিটাল সিভি, যাতে করে এখানে যেসব কোম্পানি অ্যাডভার্টাইজ করে সেখানে অ্যাপ্লাই করতে থাকবেন। অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন যে আপনি রেলেভেন্ট জবে অ্যাপ্লাই করেন। দেখা যায় কি সিইওর যদি একটা সিভি চাওয়া হয়, সেখানে দেখা যায় 5,000 ফ্রেশ গ্রাজুয়েট অ্যাপ্লাই করে বসে আছে, লাভটা কি? আমি শুধু শুধু এই এফোর্টটা কেন নিলাম? সো আপনি জেনে বুঝে তারপর সেখানে অ্যাপ্লাই করবেন। আরেকটা সিভির কথা খুব বলা হচ্ছে ইদানিং, ইনফোগ্রাফিক সিভি, ভেরি ইন্টারেস্টিং, বাট সেখানে আবার উল্লেখ করতে হবে যে সুইটেবল, মানুষের কিনা। আমি আগে কিছু উদাহরণ আপনাদেরকে দেখাই। এটা একটা সিভি, বিলিভ ইট অর নট, আপনারা নেটে গেলে আরো ইন্টারেস্টিং অনেক কিছু পাবেন। এইটা একটা সিভি, নট নেসেসারি এটা কিন্তু একজন ডিজাইনারের সিভি না, এটা একটা সিভি, এটা একটা ক্রিয়েটিভ ডিরেক্টরের সিভি। দেখেন এটাও একটা সিভি। ইন্টারেস্টিং অনেকগুলি সিভি আমি শেয়ার করছি আপনাদের সাথে। প্রশ্নটা হলো সুইটেবল কিনা, আপনাকে বুঝতে হবে। আপনি আজকে যদি আপনি ব্র্যান্ড মার্কেটিং এর কোনো জবের জন্য পাঠান, তাহলে এটা খুব সুইটেবল। আপনি অন্য জবের জন্য পাঠাতে পারবেন, সেই ক্ষেত্রে তো এটা এতটা বেশি ইনফোগ্রাফিক হবে না। আপনার ডেটাটাকে আপনি কি করবেন, ইনফোগ্রাফিক ওয়েতে প্রেজেন্ট করেন। তার জন্য দেখবেন অনলাইনে এখন অনেক টুলস আছে, আমাদের যাদের নিজস্ব যদি ক্রিয়েটিভিটি থেকে থাকে আমরা করতে পারবো। বাট অনলাইনে আপনি গুগলে ফটো সার্চে গেলে ইনফোগ্রাফিক সিভি অনেক স্যাম্পল পাবেন। অনলাইনে অনেক টুল আছে, পেইড আছে, ফ্রি আছে, যেখানে গিয়ে আপনার সিভিটাকে ওরা কনভার্ট করে দিবে। সো এই হলো গিয়ে কথা। এখন এইখানে আমি একটা কথা বলি যে টেল মি স্টোরি, এর মানে কি? এর মানে হলো যে আপনার সিভি, আপনার কাগজ লেটার, আপনার ডিজিটাল সিভি বা ইনফোগ্রাফি সিভি, ইট শুড বি এ স্টোরি। প্রত্যেকটা সেকশনের মধ্যে একটা লিঙ্কেজ থাকতে হবে। আপনারা যারা ইত্যাদি দেখেন, কেউ আমার মনে না ইত্যাদি দেখেন না এমন কিন্তু, আমি হানিফ সংকেত সাহেবকে স্যালুট জানাই। উনি উনি জীবদ্দশায় কোনো পুরস্কার পাচ্ছেন না, পুরস্কার পাওয়া উচিত। উনি হলেন গিয়ে একজন রিয়েল বুদ্ধিজীবী। ওনার প্রতিটা স্কিটের মধ্যে উনি সামাজিক সমস্যা তুলে ধরেন। আমার যেটা বক্তব্য, দেখবেন প্রতিটা স্কিটের মধ্যে দেখবেন উনি ছন্দে ছন্দে থাকেন। একটা কথা হয়তো বললেন যে কি যে দেখবো, পরেরটা কি বললেন, দেখার আর কি আছে, ইন্টারেস্টিং খুব, এবং প্রতিটা ছন্দে বলে যাচ্ছে। উনি একটা স্টোরি বলতেছেন একটা ইত্যাদিতে। ওখান থেকে আমরা শিখতে পারি যে হোয়াট ডু উই মিন বাই স্টোরি। পুরো গল্পটা যাতে হয়, আপনাকে যদি বোঝা যায়, কেউ একজন আপনাকে না দেখে যদি ভিজুয়ালাইজ করতে পারে আপনি আসলে এই সিভিতে কি বলতে চাচ্ছেন। এবং স্টোরি টেলিং এর সাথে যে প্রশ্নটা আসবে, যেমন কি নাম্বার, মারাত্মকভাবে নাম্বারটা কিন্তু ম্যাটার করে। এটা আমি এখানে যদি একটা ওয়েট মেশিন দিয়েছি, যে কেউ আমরা কিন্তু বাংলাদেশের বেশিরভাগ লোক কিন্তু ওয়েট মেশিন দেখে ও মাই গডই করে, কারণ বেশি পাওয়া যায়, কম আর পায় না। আবার নাম্বার ম্যাটার্স। আমরা কি করব, আমরা নাম্বার বলতে বোঝাচ্ছি উই উইল লিমিট দ্য নাম্বার অফ পেজেস, উইল লিমিট দ্য নাম্বার অফ ওয়ার্ড, বাট উইল ইউজ মোর নাম্বারস। নাম্বার দিয়ে কোয়ান্টিফাই করে আমরা আমাদেরকে সেল করতে চেষ্টা করব। সিজিপি উল্লেখ করব, কতগুলো লোক রিক্রুট করেছি সেটা বলবো, কতগুলো প্রোডাক্ট লঞ্চ করেছি সেটা বলবো, বেশি বেশি সংখ্যা উল্লেখ করব। এবং বুঝলো কিনা, আপনি অনেক জায়গা থেকে অনেক কিছু এনে দিলেন। একটা উদাহরণ দিই, অনেকে দেখবেন আমরা লিখি কি অবজেক্টিভ, কেউ লিখি ক্যারিয়ার অবজেক্টিভ। ক্যারিয়ার অবজেক্টিভ লেখাটা কতটা যুক্তিসঙ্গত ফ্রেশ গ্রাজুয়েটের ক্ষেত্রে? ক্যারিয়ার অবজেক্টিভ আপনি সিএফও হবেন, আপনি চিফ টেকনোলজি অফিসার হবেন, চিফ পিপল অফিসার হবেন, এন্টারপ্রেনার হবেন, সেটা তো এখন আপনার অবজেক্টিভ না, আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করেছেন, সে রাইট অবজেক্টিভ না কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে আপনি অনেকে দেখা যায় 4-5 লাইনের একটা অবজেক্টিভ, আমি একজন শক্তিশালী, আমি সুস্থ, আমি এনার্জেটিক, আমি একটা শক্তিশালী কোম্পানিতে জয়েন করতে চাই। এটা আমরা করি কি অন্যের সিভি দেখে লিখি, দরকার নেই। উই শুড রাইট স্মার্ট অবজেক্টিভ। স্মার্ট মানে কি আমরা সবাই জানি, অনেক কিছুতে আপনাদেরকে হয়তো জানতে হচ্ছে, বাকি জীবন না স্মার্ট শব্দটা আপনাদেরকে অনেকবার শুনতে হবে। আপনার অবজেক্টিভটা স্পেসিফিক হতে হবে, যাতে যে কেউ বুঝতে পারে আপনি কোন জবে অ্যাপ্লাই করেছেন। আপনি যেই কাজটা পাঠালেন এটা একটা মেজারেবল থাকতে হবে, আমি বুঝাচ্ছি কিভাবে। তারপর এটা কি করতে, আপনার টার্গেটটা অ্যাচিভেবল থাকতে হবে, রিয়েলিস্টিক হতে হবে, টাইম বাউন্ড হতে হবে। কিভাবে, যে টাইম বাউন্ড হলে এটা মেজারেবল হয়ে যায়, মেজার করা সম্ভব হয়। তাহলে আমরা কি করবো, আমরা যে জবের জন্য অ্যাপ্লাই করছি আমরা লিখবো যে টু অবটেইন অ্যান এন্ট্রি লেভেল জব
in finance, in marketing, in human resource, in information technology, in a good organization within 3 months time. Simple but smart. আমি 3 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে একটা ভালো অর্গানাইজেশনে আমি কি করতে চাই, এন্ট্রি লেভেলে একটা এই ডিপার্টমেন্টে জব চাই। আমি কিন্তু বুঝলাম, একটু রেফার করেন তো, আমরা যেসব সিভি দেখি 4-5 লাইনে বোঝা যায় কিনা কি বলতে চাচ্ছি। সো আমরা ইন্টারভিউ যখন কল পাবো তখনও যাতে লোকে আমাদের কথা বুঝতে পারে, আমাদের সিভির ইনফরমেশন গুলো যাতে মেক সেন্স করে। আরেকটা জিনিস খুবই আধুনিক, ভিডিও সিভি। আমরা ইস্টার্ন ব্যাংক কিন্তু ভিডিও সিভি চাই আমাদের ফিউচার লিডার ক্যান্ডিডেটদের কাছ থেকে। হোয়াট ইজ ভিডিও সিভি? খুব কম সময়ের মধ্যে আপনার সিভিতে যা কথাগুলি আছে এটাকে অনেক বেশি ইন্টারেস্টিং করে প্রেজেন্ট করাকে ভিডিও সিভি বলে। আজকের দুনিয়ায় বিদেশে কিন্তু এখন ভিডিও সিভি অহরহ চাওয়া হচ্ছে। আমি আপনাদেরকে একটা ভিডিও সিভি এক্সাম্পল কিছুক্ষণের মধ্যেই দেখাতে যাচ্ছি। তার আগে ভিডিও সিভি নিয়ে যে কথাটা হচ্ছে, দেখবেন যে ভিডিও সিভি একটা স্ক্রিপ্ট তৈরি করতে হবে। আপনি কি বলবেন, এটা একটা নাটকের মতন, এটা একটা সিনেমার মতন, আপনার একটা স্ক্রিপ্ট থাকবে এবং প্রত্যেকটা লাইন আপনাকে জানতে হবে আপনি কেন বলছেন। অহেতুক কোনো কথা বলবেন, প্রতিটা লাইন শুড মেক সেন্স। আমি কেন আমার সিভিতে, ভিডিও সিভিতে এই কথাটা বলছি, এবং সেই জন্য দেখেন ইরিলেভেন্ট থেকে আমি বলছি রেলেভেন্ট হতে হবে, সেলিং হইতে হবে, কোনো না কোনো কারণ থাকতে হবে। অ্যাটলিস্ট আপনি অ্যাট্রাকশন গ্রো করার জন্য করলে তাও হইতে পারে, বাট প্রতিটা লাইন থাকবে রিলেভেন্ট, যাতে করে জিনিসটা বড় না হয়ে যায়। মনে রাখতে হবে 2 মিনিটের বেশি ক্রস করে গেলে কিন্তু আর ইন্টারেস্ট থাকবে না, 1 মিনিট হলে খুব ভালো হয়। এবং এখানে একটা শব্দ বলেছি, কেস। অনেকে এখন লজ্জা পাবেন, লজ্জা পেয়ে লজ্জা ভঙ্গিও করবেন, ব্লাশ করতেছেন, বাট ইট ইজ অ্যাকচুয়ালি কিপ ইট শর্ট এন্ড সিম্পল। Your CV, digital or paper based or whatever, video CV, keep it short and simple. And try to be as more as possible creative. Creative মানে কিন্তু রং বেরঙের ছড়াছড়ি না। Creative মানে doing something new, doing something interesting. Creative means presenting the matter. এবং ক্রিয়েটিভের ক্ষেত্রে একটা জিনিস আমি আপনাকে কিছু উদাহরণ দিয়ে দিই। আপনারা দেখবেন যে মিরপুর রোডে অ্যাপেলের একটা ডিলারের সাইনবোর্ড আছে, দেখবেন তো কোথাও লেখা আছে অ্যাপেল? লেখা নেই। আশপাশ দিয়ে যারা সবাই যায় তারা জানে এটা। আজকে যদি আপনি ভালো দামি কোম্পানি কোনো গাড়ি দেখেন, যে কোনো নেই এনিথিং এনিথিং, কোথাও লেখা থাকে না গাড়ির নাম। মার্সিডিজের গাড়িতে মার্সিডিজের কথা লেখা নেই। ভালো কোনো গাড়ি কিন্তু লেখা যে বারবার লিখতে হয় না, একটি এই গাড়ি। সো দে আর ক্রিয়েটিভ, তারা ওইভাবে নিজেকে স্টাবলিশ করেছে। আপনার এই সিভি রাইটিং করা, আপনার কভার লেটার উদ্দেশ্য কিন্তু আপনার ক্যারিয়ার ব্র্যান্ডিং করা। এবার আমরা একটা ভিডিও দেখবো, ভিডিও রিজিউমের সাথে সম্পর্কিত। School, they're keeping the inner child alive. Looks like someone has lost her way to Miss Universe audition. नाजुक सी नाक पे बैठा इतना भारी चश्मा, next thing you know he's Superman. बॉडी लैंग्वेज में इतना स्वाद कि वो लगता है रामू का पीछे से मॉनिटर और सीपीयू लेकर आ रहे होंगे। यार लगता है कंप्यूटर इंस्टॉलमेंट में खरीदा है। Hi guys, here are your resumes. Here you go. Thank you so much. So you're the guy with the video resume. Yes, that's me. I heard it was impressive. Thank you. Go, they're calling you inside. Sure. If you don't mind, can we have a look at it? Not at all. There you go. My name is Vishal Singh. I'm 25 years old, typical Delhi Punjabi boy. I've done my schooling in Delhi, my bachelor's in Bangalore, and my master's in Mumbai. How does that make a difference? Well, it does. At least for this job. See, technically, I have market insights of 3 different regions. I love photography. So basically, I understand when to zoom in and focus.
And when to zoom out and see the bigger picture. My life story is as confused and interesting as social media itself, and I'm evolving myself with every change. I look forward to meeting you and discussing more interesting facts about myself. My Twitter and Instagram feeds will give you a glimpse of my life. My LinkedIn details are mentioned on the screen. আমরা যদি লক্ষ্য করে থাকি, ভেরি ইন্টারেস্টিং, এখানে অনেকগুলি মেসেজ আছে। একটা হলো উনি ক্রিয়েটিভ হয়েছেন, উনি ডিফারেন্সিয়েট করেছেন, উনি নতুন কিছু করেছেন, অন্যরা ওনাকে আন্ডার এস্টিমেট করতেছিল, ঠিক না? এবার সিভি এই ভিডিওটা যদি আমরা দেখি, দেখুন অল্প কথার মধ্যে উনি অনেক কিছু বলেছেন। এবং হাউ ডাজ হি সেল, অনেক সময় আমরা কিন্তু অনেককে প্রশ্ন করি, আপনি কেন এত জায়গায় গেছেন, কেন এতগুলি জব চেঞ্জ করেছেন, বা কেন আপনি এতগুলি একবার সায়েন্স একবার হিউম্যানিটিস করেন। দেখেন উনি কিন্তু ওটা আনসার আগিয়ে দিয়ে দিচ্ছেন টেকনিক্যালি, ওটাকে উনি আরো সেলিং পয়েন্ট বানিয়ে ফেলেছেন। তারপর দেখেন ওনার ফটোগ্রাফি, ওনার শখ, ওটা সেল করা শেষ। এবং ওটা উনি কত ক্রিয়েটিভলি জুম ইন এবং জুম আউট উনি বোঝাচ্ছেন, উনি ফোকাসে কাজ করতে পারেন, উনি আবার জবের বিগার পিকচারটাও দেখতে পারেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি বলবো যে ভিডিওটা আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও ছিল, আপনাদের ভালো লাগলো কিনা আমি জানি না। অ্যান্ড দ্যাট ইজ অল ফ্রম মাই সাইড, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কখনো আসলে বিদায় বলি না, আই অলওয়েজ সে সি ইউ এগেইন। ধন্যবাদ। চমৎকার একটি প্রেজেন্টেশন আমরা দেখলাম, এবং আমি নিশ্চিত যে যারা এই প্রেজেন্টেশনটি দেখেছেন দে অল এনজয়েড, এবং শুধু এনজয়ই করেননি, তারা অনেক কিছু ইনসাইট পেয়েছেন, অনেক কিছু শিখেছেন। তো আমরা এখন একটু প্রশ্নোত্তর পর্বে চলে যাই। কয়েকটি প্রশ্ন আমাদের ফেসবুক পেজে বা ইনবক্সে এসছে। আমাদের সাথে আরেকজন একটু প্রশ্ন করেছে, ও হচ্ছে মঞ্জু ভাই, আপনি প্রশ্ন দেখতে পাচ্ছেন? আমি একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, মিস্টার বিশ্বজিৎ বসু ফোনটা করেছে, কোশ্চেনটা করেছেন। এবং মিস্টার বিশ্বজিৎ বসু, আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন যে সিভির ফন্ট অ্যালাইনমেন্ট এগুলি কিরকম হওয়া উচিত। সিভির ফন্ট আসলে সব লেফট অ্যালাইনমেন্ট, একটা অ্যালাইনমেন্টে হওয়া ভালো, অল লেফট অ্যালাইনমেন্ট। বিভিন্ন অ্যালাইনমেন্ট হলে একটা ডিস্টরশন তৈরি হয়। ফন্ট ম্যাক্সিমাম 10, 11, 12 আমি বলবো ম্যাক্সিমাম। আসলে 12, 13 শুধুমাত্র হেডলাইন যে আপনার নামটা এটা হলেই হয়, আলাদাভাবে হেডলাইন গুলি মার্ক করার দরকার নেই, হেডলাইন শুধু বোল্ড করলেই হবে। আর অনেক বেশি ফাংশন ইটালিক টিটালিক কোনো প্রয়োজন হয় না, কিপ ইট অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। এবং যাতে কিছু স্পেস থাকে, ডিজাইনের ক্ষেত্রে স্পেস একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমরা পুরো পেজটা একদম লিখে লিখে ভরে ফেলবো না, কিছু কিছু ফাঁকা জায়গা রাখবো। সো 10, 11 ফন্ট সাইজ, অ্যালাইনমেন্ট লেফট অলওয়েজ। সো দ্যাট ইজ দ্য আনসার, থ্যাংক ইউ। আরেকজনের ইনবক্সে জানতে চেয়েছেন, যারা ফ্রেশার, আপনি যেটা বলছিলেন যে অবজেক্টিভ বা কেরিয়ার অবজেক্টিভ, তো যারা ফ্রেশার তারা কি লিখবে, অবজেক্টিভ লিখবে না কেরিয়ার অবজেক্টিভ লিখবে, কোনটা লিখবে? এটা বলেছেন যারা ফ্রেশার তারা অবজেক্টিভ লিখবে, বিকজ তাদের ক্যারিয়ারটা অনেক লম্বা সামনে পড়ে আছে, তারা এখন একটা জবের জন্য অ্যাপ্লাই করতেছে। তো যেই জবটার জন্য অ্যাপ্লাই করছে সে লিখবে যে আই এম ইন্টারেস্টেড ইন ফাইন্যান্স জব, আই এম ইন্টারেস্টেড ইন মার্কেটিং জব, সামথিং লাইক দ্যাট। বাট তার জীবনে হয়তো সিইও সিএফও হওয়ার স্বপ্ন আছে, সেটা সে ইন্টারভিউ বোর্ডে বলবে। তো প্রথমে অবজেক্টিভ। আমরা যখন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে যাবো তখন আমরা ক্যারিয়ার অবজেক্টিভের কথাটা বলবো। তখন তাকে বলা হবে যে 5 ইয়ার্স টাইমলাইন আপনি নিজেকে কোথায় দেখতে চান। আরেকটা জিনিস হচ্ছে, যেমন আরেকজন প্রশ্ন করেছেন যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর জন্য একটা কমন সিভি ফরম্যাট আছে, ওটা ইউরোপাস নামে একটা ফরম্যাট আছে। বাট আমাদের দেশে আসলে ওরকম কোনো স্পেসিফিক ফরম্যাট নেই, এক এক কোম্পানি এক একটা প্রিফার করে। লাইক অনলাইন যে জব পোর্টালগুলো আছে সেগুলোতে যদি আমি অ্যাপ্লাই করি, দেখা যায় ওখানে একটা ফরম্যাট আসে, এক একজন এক এক ভাবে ফরম্যাট লিখে। সো এরকম কোন ফরম্যাট কি আছে যেটা বাংলাদেশের জন্য ওয়াইডলি অ্যাকসেপ্টেড? না স্যার, আসলে বাংলাদেশের জন্য ওয়াইডলি অ্যাকসেপ্টেড কোনো ফরম্যাট নাই। এর কারণটা বলি, আমরা অ্যাটলিস্ট যারা মনে করি যে আমরা আধুনিক প্রতিষ্ঠানগুলিতে এইচআর প্র্যাকটিস করছি, আমরা কিন্তু কখনোই চাই না আমরা সিভির মধ্যে আমার দরকার নাই যে আমার রিলিজিয়ন কি, আই ডোন্ট ওয়ান্ট রিলিজিয়ন, আমার কাস্ট কি, তারপরে আরো ডিপতে গিয়ে আই সাইট, হাইট, এগুলি দরকার নেই, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, ডিটেলস দরকার নেই। এটা যখন আমি আমার জব পোর্টাল দিব ওখানে ওগুলি আমরা করে নিই, ক্যাপচার করে নিই, বা জবটা যখন হবে তখন নিব। এবং ইকুয়াল অপরচুনিটির কথা যদি বলি, পৃথিবীতে আসলে যেখানে ইকুয়াল অপরচুনিটি সত্যিই আছে সেখানে কিন্তু ইভেন এমনকি এই ছবি চায় না, ছবি দিলে তো ইকুয়াল অপরচুনিটি হয় না। আমি এডিট করে একটা ছবি দেখে বায়াস হয়ে গেলাম। এখন আনফর্চুনেটলি আমাদের দেশে এখনো ছবি চাওয়া হচ্ছে, কিছু করার নেই, কিছু কিছু জিনিস ব্যারিয়ার আমরা এখনো ভাঙতে পারি নাই। তাহলে এখন আমাকে যদি বলেন আই ডোন্ট ওয়ান্ট সিভি, মাই এমপ্লয়ার উইল টেল মি দ্যাট আই নিড সিভি, বা লটস অফ এমপ্লয়ার ইন বাংলা, মোস্ট অফ দ্য এমপ্লয়ার্স উইল আস্ক ফর সিভি। ফরম্যাট তো আসলে স্ট্যান্ডার্ড হলো না। আবার অনেকেই হয়তো বলবে যে
বাবার নাম লেখো নাই কেন? ইন্টারেস্টিং। বাট আমরা যদি পৃথিবীতে সিভি ডাউনলোড করতে যাই, অনলাইনে সার্চ দেই, 1 কোটি সিভির মধ্যে তো বাবার নাম ওরা সিভি স্যাম্পল আসবে না। ইটস ভেরি কান্ট্রি স্পেসিফিক। বাট আমার কথা হলো আমাদের উই নিড টু মেক দ্য চেঞ্জ হ্যাপেন। সো আমরা কি ধরনের সিভি চাইতে পারে না ভেবে আমরা শিখতে চেষ্টা করবো স্ট্যান্ডার্ড সিভি কি। কারণ আমরা যদি ইউনিক সিভিতে যাই তাহলে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারলাম না। রেদার আমরা বিশ্বে এখন কি ধরনের সিভি চলছে সেই স্যাম্পলগুলিকে শেয়ার করে সেইখান থেকে আমরা ইন্টারেস্টিং জিনিসগুলি পিক করে আমরা সেইটাকে ইউজ করবো। যেমন আমরা যেটা বললাম যে আমরা পার্সোনাল স্টেটমেন্ট দিব, দিস ইজ এ সেলিং এরিয়া, যাতে করে আমি আমার রিডারকে পরবর্তী জিনিসগুলি পড়ার জন্য আগ্রহী করতে পারি। এখন আপনি যদি অনলাইনে যান, পার্সোনাল স্টেটমেন্ট লেখা অনেক সিভি পাবেন। বাংলাদেশে হয়তো পার্সোনাল স্টেটমেন্ট শব্দটা দিয়ে লেখা সিভি খুব কমই পাবেন। আর আমার কথা হলো যে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমরা কেন আমাদের কাছ থেকে কি ধরনের সিভি লেখা আশা করবে সেটা না করে আমরা বরঞ্চ এমন একটা সিভি করবো যেটা দেখে আমার এমপ্লয়ার হয়তো বলতে পারে যে ওয়াও, সিভিটা একটু অন্যরকম, ভালো লাগছে। আজকে দেখেন ইন্টারভিউ ভিডিওতে কিন্তু ছিল সবার কাগজের সিভি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাই তোমাদের মধ্যে ভিডিও সিভি কার তোমাকে ভিতরে ডেকেছে? সে ডিফারেন্স ছিল বলে সে কিন্তু চিন্তা করেনি, সবাই কিন্তু চিন্তা করেছে এই কোম্পানিতে কি ধরনের সিভি আশা করতেছে। তো আমার মনে হয় যে আমরা বরঞ্চ ডিফারেন্স কিছু করতে চেষ্টা করবো। যেমন আজকে যদি কোথাও আমাদের ইমেইলে অনলাইন অ্যাপ্লাই করার সুযোগ থাকে, আমরা সিভিটা পাঠাবো, পাশে একটা ভিডিও সিভি পাঠিয়ে দিবে 1 মিনিটের, আর কেউ পাঠাবে না। কোম্পানির ওনাদের কিন্তু একদম আই এম সরি আমাদের ভিউয়ারদের মতো বলি মাথা নষ্ট হয়ে যাবে, যেটা ওনারা এখন বলে অনেক সময় মাথা নষ্ট, যে ওয়াও মাথা নষ্ট, যে ভিডিও সিভি পাঠিয়েছে, ইন্টারেস্টিং। তো এরকম কিছু ডিফারেন্স করা যেতে পারে, আমরা ভাবার দরকার নেই কি আশা করতেছি। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে ওই সিভির মধ্যে অবজেক্টিভের পর অনেকে ক্যারিয়ার সামারি দেয় অথবা সামারি কোয়ালিফিকেশনস। সো আপনি বলছেন যে পার্সোনাল স্টেটমেন্ট একই স্যার, ক্যারিয়ার সামারি আমার কোনো আপত্তি নেই, ওই একই কথা দিক। ক্যারিয়ার সামারিতে আসলে হয় কি, ক্যারিয়ারটা ছাড়া কিছু বলা যায় না। শেষের দিকে জি, ক্যারিয়ারটা ছাড়া কিছু বলা যায় না। জি, রেফারেন্স স্যার। জি, রেফারেন্স লিখবে নাকি রেফারিজ লিখবে, কথাটা আসলে অনেকেই আমরা একটু কনফিউজিং। কেউ বলে এটা রেফারেন্স, আবার কেউ বলে এটা না, এটা তো যেহেতু ব্যক্তির নাম বলা হচ্ছে এটা রেফারি হবে। ব্যক্তি হলে রেফারেন্স হবে না, ব্যক্তি হলে যেহেতু ব্যক্তি, রেফারিজ ইজ কারেক্ট। এখন এটা হয় কি, আমাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে বলা হচ্ছে যে পুট টু রেফারেন্সেস, আমার দিক থেকে কিন্তু আসলে রেফারিজ। তো আমি যখন প্রিন্ট করতে যাবো উইল রাইট রেফারিজ। ওকে, এইখানে এখন রেফারি লেখারও বিপদ আছে। এখন হয় কি, কিছু কিছু জিনিস যেখানে আমরা প্রথমে আলোচনা যেটা বলেছিলাম করবো, যে রিজুমে না সিভি না বায়োডাটা নেই, সে বিয়ের জন্য বায়োডাটা দেয়, আর স্যার আপনার চাকরির জন্য দেয় সিভি। বিকজ এখানে আপনাদের গবেষণা থাকে, মানে রিয়েল টিচারের চাকরিতে অনেক কঠিন। আপনার পাবলিকেশন, আপনার গবেষণা, আপনার ডিগ্রি, পিএইচডি, ওটা হলো কারিকুলাম বাইটা। জবের জন্য আসলে রিজুমে দ্য শর্টার ভার্সন অফ দ্য কারিকুলাম বাইটা। এখন আমরা তো বাংলাদেশে কারিকুলাম বাইটার রিজুমে খুব ইন্টারচেঞ্জেবলি ইউজ করতেছি। তো এখন আমরা রেফারেন্স বললে আসলে ভুলটা ধরছি না, এরকম আর কি। আরো ওটা দেখা যাবে যে কেউ কেউ, কারণ আমাদের দেশে অনেক এমপ্লয়ার স্কুলে যায় নাই কখনো, আনফরচুনেটলি, বিশাল কোম্পানির মালিক, উনি তো বলবে কি ফুটবল খেলতে আসছো, রেফারি লেখছো, তো বিপদ আছে অনেক সময়। সো এটাই আর কি, বাট কারেক্ট অফকোর্স রেফারি লেখা। আচ্ছা, আর সিগনেচারটা ব্যাপার কি, সিগনেচার দেওয়া কি দরকার নেই? যদি কাউকে ইমেইলে সিভিটা পাঠানো হয়, সেখানে ডিজিটাল সিগনেচারটা কি দিবে কি দিবে না? স্যার ডিজিটাল সিগনেচার ওই স্ক্যানিং কোয়ালিটি ভালো হলে দিতে পারে, ডিজিটাল না দিলেও হবে সিগনেচার। এখন কথা হলো যে দেখে যদি মনে হয় নিচে নাম লিখেছে সাইনের জন্য, কিন্তু উনি কি করলেন, উনি সাইন করতে ভুলে গেলেন, দ্যাট ইট ইজ এ প্রবলেম। নিচে না সাইনের অপশন দিলে সাইন করতে হবে, ওটা ব্ল্যাঙ্ক পাঠায় দেয়। সাইন করাটা বাধ্যতামূলক না। সাইনটা না অনেকটা ডিসক্লোজারের মতন, যে আমি সাইন করে একটা বলছি যে আই হ্যাভ অল দিস ইনফরমেশন ফার্নিশড আর ট্রু, এরকম একটা জিনিস আসে আর কি। তার মানে যদি সিগনেচারের জায়গা রাখে তাহলে অবশ্যই সিগনেচার দিতে হবে, আর যদি জায়গা না রাখে তাহলে দরকার নেই, সিগনেচার না দিলেও ক্ষতি নেই। জি, থ্যাংক ইউ স্যার। এটাই আরেকটি বিষয় হচ্ছে, কেউ বলে কোনো এমপ্লয়ার যে ওই সিভিতে স্যালারিটা, এক্সপেক্টেড স্যালারি উল্লেখ করার কথা অনেক বলে কোনো সার্কুলারে। তো সেক্ষেত্রে স্যালারির যে ইনফরমেশনটা কোন জায়গাতে দিবে, সিভির কোন পয়েন্টে এটা উল্লেখ করবে? আমি কি প্রশ্নটা বুঝাতে পেরেছি? জি স্যার, যেটা হলো গিয়ে যে একটা হলো গিয়ে কি, যেগুলো কিনা অনলাইন সিভি, সেখানে কিন্তু একটা জায়গা স্পেসিফিক বলা থাকে যে এক্সপেকটেশন। আবার অনলাইনে অনেক সময়
জাস্ট সাবমিট করার আগে বলে এক্সপেকটেশন। আচ্ছা, এখানে যদি বলতেই হয় একদম স্যালারি কথাটা আমি সবার শেষে বলবো এই জন্য যে আই উইল ট্রাই টু, মানে এটার একটা ইন্টারপ্রিটেশন কি হবে যে স্যালারি ইজ নট মাই অনলি মোটিভেটর, rather I'm not a money guy, I'm rather looking forward to a career. মানি আমার প্রয়োজন আছে। আর সেই ক্ষেত্রে গিয়েও ওইভাবে একটু টেকনিক্যালি লেখাটা ভালো হবে যে your organization is a professional organization, well established brand, of course you have a established compensation benefit policy, so I'm happy with your compensation package. However, as long as you have asked for it specifically, এখানে আমরা করবো কি রেঞ্জ দিয়ে দিব যে সে ফ্রেশ গ্রাজুয়েশনের ক্ষেত্রে যে স্যালারি ফ্রম 30 to 40,000 আই থিঙ্ক ইটস এ স্ট্যান্ডার্ড স্যালারি ইন দ্য মার্কেট। এইভাবে আমরা একটু কথাটা ছেড়ে দিব, ডিমান্ডিং যাতে না মনে হয়, কারণ তাতে দেখা গেল যে হয়তো একটুর জন্য আমার সাথে স্যালারি ম্যাচ করে নেই, আমার সিভিডি বাদ দিয়ে দিল। তো আমরা এভাবে একটা রেঞ্জ দিয়ে দিব যে 25 থেকে 30,000, 30 থেকে 40,000 এখন মার্কেটে একটা ফ্রেশ গ্রাজুয়েট স্ট্যান্ডার্ড স্যালারি, বাট আই এম হ্যাপি উইথ ইউর কোম্পানি পলিসি, এরকম। এটা সিভির কোন জায়গাটাতে উল্লেখ করে স্যার একদম at the end, একদম at the end, personal না, I'll request at the end so that it looks like যে I'm not a bargainer guy, at the end একদম ওভাবে লেখাই থাকবে যে মানে স্যালারি ইনফরমেশন ব্র্যাকেটে লেখা থাকবে যে ask for or you ask for it, মানে একটা হাম্বলনেস এখানে থাকতে হবে একটু কমিউনিকেশনের মধ্যে। জি, আমাদের বিশ্বজিৎ বসু, তোমার কি আর কোনো প্রশ্ন আছে? স্যার আপনার মাইকটা মিউট দেখাচ্ছে। হ্যালো, জি হ্যাঁ ঠিক আছে, বিশ্বজিৎ বলো। স্যার আমাদের অ্যাচিভমেন্ট, ডু ইউ হ্যাভ এ সাকসেস স্টোরিতে স্যার আমরা কি ধরনের আইডিয়া এবং ইন্ট্রোডাকশন গুলো স্যার আমরা সিভিতে দিতে পারি? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোশ্চেন। প্রথমত আপনি আমাকে স্যার না বললে আমি খুব হ্যাপি হবো। আমি কেউ স্যার ডাকে না, অর্গানাইজেশনও না, স্টুডেন্টরাও না। ফিউ ইউনিভার্সিটিজ আমার সুযোগ পেয়েছি আমি পড়ানো, বা কেউ ডাকে না। সো মঞ্জুর ভাই, আই এম ভেরি কমফোর্টেবল। যেটা হলো যে অ্যাচিভমেন্ট, অফকোর্স আপনি একজন ফ্রেশ গ্রাজুয়েট অ্যাচিভমেন্টের কথা বলছেন, রাইট? জি স্যার। তো মঞ্জুর ভাই, জি মঞ্জুর ভাই, অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আমরা যেটা বলবো যে আপনি যদি কোনো ফেয়ার অ্যারেঞ্জ করে থাকেন, বিজনেস ফেয়ার, আপনি যদি কোনো ডিবেটার হয়ে থাকেন, আপনি যদি কোনো ডিবেটিং এ চ্যাম্পিয়ন বা কিছু হয়ে থাকেন, আমরা শিক্ষা জীবনে যে কাজগুলো করি, আপনি যদি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেন, এক্সট্রা যেগুলো স্যার, হ্যাঁ আপনি যদি কোনো প্রজেক্টে কাজ করেন, যেমন আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আমি বলি আমার স্যার হলো একজন স্যার হলেন মফিজুল ইসলাম স্যার, অনেকেই ছিলেন, উনি এখন দেশের বাইরে আছেন, ইউকেতে। হি ওয়াজ এ ফ্যাকাল্টি অফ আইবিএ। উনি আমাদেরকে একটা কাজ দিয়েছিলেন যে হোয়াই থ্রেশার এন্ড রিপার আর নট দ্যাট মাচ পপুলার ইন বাংলাদেশ। আমি ওই সময়ের প্রেক্ষাপটের কথা বলছি। থ্রেশার এবং রিপার হলো গিয়ে নিড়ানি যন্ত্র এবং ধান মারাই যন্ত্র, যেটা মেকানাইজড, বাংলাদেশে যথেষ্ট জনপ্রিয় হয় নাই। এখনো মানুষ হাত দিয়ে নিড়ানি দেয়, আর মানুষের ড্রামের মধ্যে ধান মারাই করে। এটা আমাদের একটা প্রজেক্ট ওয়ার্ক ছিল। এবং এটা খুব ইন্টারেস্টিং প্রজেক্ট ওয়ার্ক ছিল, বিকজ আমাদেরকে ইরিতে যাইতে হয়েছে, বিড়িতে যাইতে হয়েছে, আমাদেরকে বাংলাদেশের যেসব জায়গায় ধান বেশি তৈরি হয়, সব জায়গায় ধান উৎপাদন হয়, সেখানে যেতে হয়েছে। এইটা কিন্তু আমি একসময় আমার অ্যাচিভমেন্টে লিখেছি যে আমি এইরকম একটা প্রজেক্টে কাজ করেছি, যেটা কিনা একটা ফান্ডেড প্রজেক্ট ছিল আমাদের স্যার। তো দেখেন, আপনাদের প্রজেক্ট ওয়ার্কের মধ্যে যদি এরকম কোনো কিছু ইন্টারেস্টিং থাকে, যেটা অর্থনীতির সাথে জড়িত, যেটা জাতির সাথে জড়িত, দেখেন এটা কিন্তু জাতির সাথে জড়িত, যে কৃষি উন্নয়নের সাথে জড়িত, যে সরকার চেষ্টা করতেছে থ্রেশার এবং রিপারকে জনপ্রিয় করতে সামহাও সরকার স্ট্রাগল করতেছে। আমাদের কিন্তু এখানে কৃষকের কাছ থেকে কিছু সাজেশন নিয়ে এনে আমাদের এই প্রজেক্টটা করতে হয়েছিল। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রজেক্ট, এবং ওইটা আসলে একটা ডোনারের প্রজেক্ট ছিল, যেখানে আমাদের সুযোগ ছিল স্যারের সাথে কাজ করার। তো এরকম যদি কোনো প্রজেক্টে আপনি কাজ করেন যেটার কিনা দেখা যাচ্ছে যে সোশ্যাল এবং ন্যাশনাল কন্ট্রিবিউশন এই টপিকটার সাথে আছে, আজকে হয়তো আপনি দেখা যাচ্ছে যে বেকার সমস্যা নিয়ে কোনো একটা প্রজেক্টে কাজ করেছেন, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আজকে আপনি ডিজিটালাইজেশন নিয়ে কোনো প্রজেক্টে কাজ করেছেন, এটা হয় কি, এটা উল্লেখ করার কারণটা কি, আপনি হয়তো অ্যাচিভমেন্ট লিখছেন, এমপ্লয়ারের কাছে না মনে হয় কি হাউ ম্যাচিওর দ্য ক্যান্ডিডেট ইজ, যে সে কি সব বিষয় নিয়ে কাজ করে, বুঝলেন? সো যেটা হয় কি, আপনি ভিডিওটা যদি দেখেন, আপনি নেটে গেলে ভিডিওটা পাবেন, ভিডিও সিভি দেখবেন যে সে কিভাবে
লিঙ্ক করেছে, সে ফটোগ্রাফিকে কিভাবে ফোকাস এবং ব্রডার পিকচার দেখার সাথে লিঙ্ক করেছে। এইরকম আপনি আপনার লাইফের এক্সপিরিয়েন্স গুলোকে মনে করেন। আপনি হয়তো ক্রিকেট খেলতেন, ক্যাপ্টেন ছিলেন, এখন নাকি ইন্টারভিউতে সবাই খেলে বলি কি আমি জয়, আমি জয়ী, আমি জয়ী। কেউ না হারে না, রং। অফকোর্স হারছে, মনে করি হারছি বললে খারাপ, বরঞ্চ এখানে অ্যানালিসিসটা হবে কি হেরে গেলাম, হেরে গিয়ে আমি কি করেছিলাম, কিভাবে আমাদের পারফরমেন্স ইভালুয়েট করেছিলাম, পরবর্তী খেলায় আমরা কি কি স্ট্র্যাটেজি নিয়েছিলাম, আমরা কি ব্যাটিং লাইনে কোনো চেঞ্জ আপ করলাম, আমরা কি ফাস্ট বোলার ওপেনিং না করে স্পিনার দিয়ে ওপেন করালাম। এগুলো হলো কি আপনার অ্যানালিটিক্যাল এবিলিটিটাকে প্রকাশ করে। আর ইন্টারভিউতে এগুলো খুব মজা হয় কেন জানেন, তখন দেখা যাবে কি খুব বেশি ডিফিকাল্ট টপিকের দিকে যাবে না, এইসব কথার মধ্যে দিয়ে আপনি ইন্টারভিউ পার হয়ে যাবে, জব পেয়ে যাবেন, বলবে ভালো ক্যান্ডিডেট আসলে কোনো প্রশ্নই করেনি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। জি, আমরা এই সেশনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। মঞ্জুর ভাই, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। তো একটি কথা জানিয়ে রাখি যে আমরা এই সেশনটি যারা দেখেছেন এবং আমাদের প্রোগ্রামটি দেখার জন্য যারা রেজিস্ট্রেশন করেছিলেন, আমরা আগে জানিয়েছিলাম যে তাদের মধ্যে কয়েকজনকে আমরা সিভি লেখার ব্যাপারে হেল্প করব। তো আমাদের আজকের রিসোর্স পারসন আমার শ্রদ্ধেয় মঞ্জুর ভাই সো কাইন্ড যে উনি বলেছেন যে যতজন সিভি পাঠাবে নিজে লিখে সবগুলো সিভি তিনি কারেকশন করে দিবেন। সো আপনাদেরকে আমরা সবার জন্য ওপেন করে দিলাম, যারা যারা নিজের সিভিটাকে কারেক্ট করাতে চান। আজকের সিভি যে ট্রেনিংটা হলো সেটার আলোকে নিজের সিভিটা ফার্স্ট তৈরি করবেন, নিজের মতো করে তৈরি করে আমাদেরকে মেইল করবেন। মেইলিং অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, একটু লিখে নিন। info@bangladeshskillbank.gmail.com অথবা আরেকটা আছে cvbank.bsb@gmail.com cvbank.bsb@gmail.com এই দুটোর যে কোনো একটাতে আপনি যদি সিভিটা পাঠান লিখে, আমরা অবশ্যই এটাকে কারেকশন করে দিব, যাতে করে আপনার সিভিটা আগে যে ট্রেনিংটা হলো আমাদের প্রশিক্ষক যেভাবে তিনি তার পরামর্শ দিলেন সেই আলোকে আপনার সিভিটা যাতে সুন্দর হয়, একটা উইনিং সিভি হয়, সেই লক্ষ্যে আপনার সিভিটা পাঠাবেন। দ্রুততম সময় ইনশাআল্লাহ আপনাদের সিভিটা আমরা এডিট করে কারেকশন করে আপনাদের কাছে আবার ফিরতি মেইলে পাঠানো হবে। মঞ্জুর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আবার আসেন। আরেকটি কথা জানিয়ে রাখি, আমরা সামনের দিনে মঞ্জুর ভাইকে নিয়ে আরেকটি সেশন করবো ইনশাআল্লাহ ইন্টারভিউ স্কিলের উপরে, পরবর্তীতে ডেটটি জানানো হবে। তো মঞ্জুর ভাই, আপনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। শেষবার আপনার ক্লোজিং কমেন্টস যদি থাকে আপনি প্লিজ শেষ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনার পেজের ফলোয়ার শ্রোতাদেরকে অসংখ্য ধন্যবাদ। মিস্টার বিশ্বজিৎ, আপনাকে ধন্যবাদ, আপনি পার্টিসিপেট করেছিলেন, অন্যরাও পার্টিসিপেট করছে, সবাইকে ধন্যবাদ। এমনকি পরবর্তীতে আপনার পেজে যারা আমি দেখেছি যে অনেকে পরে ভিউ করে থাকেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই সংক্রান্ত একটা কথা, আই রিকোয়েস্ট, স্কিল অর্জন করাটা একটা ইনভেস্টমেন্ট এবং এটার কোনো শেষ নাই। আই রিকোয়েস্ট আমরা যতটুকু সময় পাবো নেটে আমরা জিনিসটাকে পজিটিভলি কিছু নলেজ অ্যাকোয়ার করার জন্য কাজে লাগাবো। আজকে রোজার দিন, আগে আমি ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বলি, রমজানটা হলো সিয়াম সাধনা মাস, আমরা কিছু সংযম করে আমরা চেষ্টা করব কিছু সঞ্চয় করতে। এখন করোনা চলছে, আমরা চেষ্টা করব সরাসরি ত্রাণ। আমি আজকেও আপনাদের এই সেশনে আসার আগে ত্রাণ বিতরণ এর সাথে জড়িত কাজে ছিলাম। আমাদের তাহের স্যার খুব অ্যাক্টিভলি ত্রাণ বিতরণ করছেন ওনার একটা প্রতিষ্ঠানের মাধ্যমে, যেটা ওনার ফেসবুকে আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ স্যার। সো আমরা আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটাতে একটু জড়িত হন। আমাদের দেশে যত লোকের ত্রাণ দরকার, আমরা না আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, আমি কখনো ভোট দিই না। আমাদের সরকারের প্রতি একটু সহানুভূতির হওয়া উচিত। আমরা যাদের সাথে তুলনা করি, ওইসব দেশে না এত কোটি কোটি লোকের ত্রাণ দরকার হয় না। তো কোনো একটা সরকার বা কোনো একটা পক্ষের পক্ষে না কোটি কোটি লোককে অগণিত দিন পর্যন্ত ত্রাণ বিতরণ করা সম্ভব না। আমাদের সবাইকে এটাতে পার্টিসিপেট করতে হবে, যার যতটুকু সম্ভব। একজনকে একবেলা খাইয়ে হলে আমরা এটাতে পার্টিসিপেট করি। আর আমরা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছি প্রত্যেকের ধর্মের প্রতি সম্মান রেখেই বলছি, প্রত্যেকের ধর্মে কিন্তু বলা হয়েছে যে এই যে জীবে দয়া করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তো আমরা এটা করি এবং আমাদের ধর্মে বলেছে আমরা ভালো কাজ করে সময়টা কাজে লাগাই। ভালো কাজ করাটাও একটা উপাসনা বা ইবাদত। এই যে সোশ্যাল মিডিয়াটাকে আমরা একটু পজিটিভলি কাজে লাগাই, রিউমার না ছড়িয়ে বিভিন্ন রকম। দেখেন কিছুদিন দেখলাম একটা বস্তু পৃথিবীর দিকে আসতেছে, একটা ভিডিও, সবাই এটা দেখতেছে, কেউ কেউ ওইটার মধ্যে আছে আল্লাহকে ডাকতেছে, কেউ কেউ রাম রাম করতেছে, একটা বস্তু পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ওটা জিনিসটা মিথ্যা। দেখবেন আছে মাইকেল জ্যাকসনের ভিডিও আছে, আল্লাহ গান গাচ্ছে, মিথ্যা।
হোয়াট ইজ গোয়িং অন অ্যাকচুয়ালি। উইথ ফুল রেসপেক্ট, একজন হুজুর আছেন, উনি করোনা ভাইরাসের সাথে কথা বলেছেন, এখন ওনার প্রতি সম্মান রেখে বলি, বাট আমাদের দেশে কিন্তু অসংখ্য সত্যিকারের হুজুর আছেন, ওলামা আছেন, যারা কিনা তার ধর্মটা প্রচার করেন, বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা ধর্মটা প্রচার করেন, কিন্তু এই ধরনের কথা বলে কিন্তু সত্যিকার ভাবে বিভিন্ন ধর্ম যারা প্রচার করেন তাদেরকে অসম্মান করা হচ্ছে। সো এবং আমাদের দেশে বেশ কিছু গন্ডগোল সৃষ্টি করা হয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তো এই করোনা ভাইরাসের সময় আমরা চিন্তা করব না কোন দেশে কি হচ্ছে, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেশ আমরা ভালোবাসি, দেশের সাথে ধর্মের সম্পর্কটা আলাদা। আমরা যদি সত্যি ধর্ম পালন করি তাহলে আমরা কিন্তু অন্য ধর্মকে নিয়ে মজা করার কথা না, এলাকাবাসীকে নিয়ে মজা করার কথা না। সো আমরা সোশ্যাল মিডিয়াকে পজিটিভলি কাজে লাগাই। এই করোনার সময় এটা খুব গুরুত্বপূর্ণ। যার যার জায়গা থেকে আপনি সচেতনতামূলক কথাগুলি প্রচার করুন। আপনি বাজারে গিয়ে ভিন্ন করে আপনার পাশের জনকে বলুন, ভাইয়া কিছু মনে করবেন না, আমরা 2 হাত দূরে দাঁড়াই। বাজারে হয়তো আমাদেরকে যেতেই হবে, বাট গিয়েই আমরা চলে আসবো। আমরা নিজের সৃষ্টিকর্তার প্রতি শকর গুজারি করি, ধন্যবাদ জানি আমরা এখনো বেঁচে আছি। অতএব যে ভাইয়া 5 জন পুলিশ সদস্য মারা গেছেন, যে এখনো তো সিনিয়র পুলিশ সদস্য আক্রান্ত হয় নাই, এমপি সাহেব আক্রান্ত হয়েছেন, এখন তো মন্ত্রী আক্রান্ত হয় নাই, না আপনারা না অনেক শক্তিশালী। ভাই এটা না মজা করার সময় না। আমাদের দেশটার লিমিটেশন গুলি আপনাদেরকে বুঝতে হবে। এটা বুঝে আমরা সবাই চেষ্টা করি আর একটা মৃত্যু যাতে না হয়। আমার তরফ থেকে ধন্যবাদ। আমি যদি ভবিষ্যতে আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে কাজে লাগি চেষ্টা করবো আমি তায়ের স্যারের সাথে হেল্প করতে। সবাইকে আবার ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি শেষ করতে চাই, মঞ্জুর ভাই যে শেষের কথাগুলো বললেন যে এখন আমরা করোনা কাল অতিক্রম করছি, এটি আসলে একটি ব্যতিক্রম সময়। আমাদের জীবদ্দশায় কিংবা আমাদের স্মরণ কালের মধ্যে এরকম বৈশ্বিক কোনো মহামারী আসলে আমরা দেখিনি। মাসের পর মাস লকডাউন রাখতে হয়েছে দেশকে, বিভিন্ন শহরকে। তো আমরা আমাদের নিজের অবস্থান থেকে যে যতটুকু পারি, যেমনটি মঞ্জুর ভাই বলেন, তিনি আজকে নিজেও ত্রাণ দিয়েছেন, এবং আমাদের যে ফাউন্ডেশন আছে এখানেও মঞ্জুর ভাই নিজে অংশগ্রহণ করেছেন। তো যার যে অবস্থান থেকে যতটুকু পারি আসুন মানুষের পাশে দাঁড়াই, নিজে নিরাপদ থাকি এবং অন্যকে নিরাপদ রাখি। করোনা এমন একটি অবস্থা যে শুধু নিজে ভালো থাকলে হবে না, চারপাশকে, পরিবেশকে, চারপাশের মানুষকেও নিরাপদ রাখতে হবে, ভালো রাখতে হবে। আল্লাহ আমাদেরকে রহমত দিক, আমাদেরকে সহায় হন, এবং সবাইকে সুন্দর কেরিয়ার সামনে পাবেন। আমরা আশা করব দ্রুততম সময়ে আমরা এই মহামারী থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো আল্লাহর অশেষ রহমতে। তো আমরা এখন যেটি আরেকটি কথা বললেন যে সোশ্যাল মিডিয়াকে পজিটিভলি ব্যবহার করা, এই যে ফেসবুক আছে, এখন জুমের মাধ্যমে যেমন আমরা এই সেশনটি চালাচ্ছি, আসুন আমরা এই সময়টা নিজের স্কিল বিল্ডিং এর জন্য কাজে লাগাই। এখন যেহেতু লকডাউনের মধ্যে আছি, ঘরে থেকে বিভিন্ন বিষয়ে আমরা স্কিল হওয়ার চেষ্টা করি। যেমন আজকে সিভি রাইটিংটা শেখানো হলো, আপনারা নিজেরা সিভিটা লিখে ফেলুন, তারপর আমরা ইন্টারভিউ স্কিল নিয়ে কথা বলবো। এইভাবে আপনি একটু সার্চ করে দেখুন যে কোন স্কিলটা তার ঘাটতি আছে। অনলাইনে অনেক কোর্স আছে, বাংলাদেশ স্কিল ব্যাংক আপনার পাশে থাকবে, আছে। আমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন কোর্স আমরা চালু করছি। তো সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা এখন দেখছেন এবং সামনেও দেখবেন। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।